Juba. Audio Jungle. Juba is coming. Juba is coming. Audio Jungle. আমরা আজকে মেইনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে অন্যতম একটা বেসিক জিনিস। তো আমাদের এটাতে অনেক মিসকনসেপশন আছে, যে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, যে জিনিসটা ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এটা আসলে কি, কিভাবে কাজ করে হাবিজাবি। আর তারপরে যদি আমাদের আরো টাইম থাকে সেক্ষেত্রে আমরা ক্রপ টুলটা দেখার চেষ্টা করবো, ক্রপ টুলের মধ্যে কি কি আছে হাবিজাবি সবকিছু। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, এখানে যেটা দেখতেছি এটা ইলাস্ট্রেটরে করা, সেজন্য আর কি ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো ঠিক মতো বোঝার জন্য আমরা যেটা করবো, এই সম্পর্কে আমরা পরে আলাপ আলোচনা করবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে মানে এটা করছিলাম একটা টাইমে জাস্ট স্ক্রিনে মানে ওয়ালপেপার বসানোর জন্য। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজটা আমরা যখন যে কোনো একটা ইমেজ দেখি, তো ইমেজের একটা সাইজ থাকে, তাই না? মানে ইমেজটা কত বড়, তো ইমেজ সাইজ কিভাবে মেজারমেন্ট করা হয়, জানা নেই ভাই। ভাই এমবি দিয়ে, ইমেজ সাইজ এমবি দিয়ে মাপি না আমরা, মেগাপিক্সেল। ও আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেনটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ইমেজ সাইজ আমরা কিভাবে মাপি, মেগাপিক্সেল দিয়ে, তাই না? তো দুইটা টার্ম আছে যেটা হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন সম্পর্কে গতকালকে হালকা একটু টাচ দিছিলাম, তো আজকে আরো ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হয়ে যাবো। তো ফার্দার আর আমাদের যেন ইন ফিউচারে প্রবলেম না হয় সেক্ষেত্রে। আচ্ছা এই হলো, তো এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা যে কোনো একটা ইমেজের ইমেজ সাইজ কিভাবে দেখতে পারি, একদম ইজিয়েস্ট ওয়ে। আমরা যে কোনো একটা ইমেজ যদি ওপেন করি ফটোশপ দিয়ে, অথবা যে কোনো ফটোশপ দিয়ে, যেটা আমরা দেখতেছি, তো ফটোশপের কথা বলি। তো ওপেন করার পরে আমরা নিচে দেখি যে ডক লেখা দেখতে পাচ্ছি, ডক লেখার পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 মেগাপিক্সেল এমবি মানে এম। আচ্ছা, যে আমরা নিচে যে ডক লেখাটা দেখতে পাচ্ছি এটা আমাদের বলতেছে যে এটা হচ্ছে 3 এমবির একটা ফাইল। তো এরপরে আমরা দেখব যে এই ইমেজটার রেজুলেশন জিনিসটা কি। তো রেজুলেশন যেটা বোঝায়, রেজুলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা আমরা যদি ইউনিটটা দেখি, ইউনিট বলতে একক, যেটাকে বলে যে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, বুঝছি? পিক্সেল পার ইঞ্চ মানে একটা ইঞ্চিতে কতটুকু কয়টা পিক্সেল থাকে, তার উপর বেস করে আমরা রেজুলেশনটা মেজারমেন্ট করি। তো ফার্স্টে আমাদের এটা জানতে হবে যে পিক্সেল জিনিসটা কি। কারো আইডিয়া আছে পিক্সেল জিনিসটা কি? আচ্ছা, তো প্রথম ক্লাসে মনে হয় আমি একটু বলছিলাম পিক্সেল কিভাবে দেখবো। আমরা যদি যে কোনো ইমেজ অনেক জুম করি, ঠিক আছে, জুম কিভাবে করতেছি, অল্ট দিয়ে মাউসে স্ক্রল করি, ঠিক আছে। স্ক্রল করে যদি আমরা জুম করি তাহলে কি দেখতে পাচ্ছি, স্কোয়ার বিল্ডিং ব্লকস, ঠিক আছে, স্কোয়ার শেপের ছোট ছোট কিছু অংশ দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা কি বলে থাকি, পিক্সেল গ্রেড বলে এটাকে। তো এটাকে আমরা পিক্সেল বলে থাকি। তার পিক্সেলের মানেটা কি? পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেলের মিনিংটা কি? পিক্সেল এলিমেন্ট। হ্যাঁ, পিকচার এলিমেন্ট, ঠিক আছে। তো সরি, পিকচার এলিমেন্ট। হ্যাঁ ভাই, সমস্যা নাই। তো পিকচার এলিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ইমেজ, মানে আমরা যে ইমেজটা দেখতেছি এই ইমেজটা অনেকগুলা পিক্সেল নিয়ে গঠিত। মানে যদি আমরা যে কোনো ইমেজের যে যদি বলি শর্টকাট একদম ছোট একটা অংশকে, সেটাকে আমরা পিক্সেল বলি। এতটুকু তো ক্লিয়ার, তাই না? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি পিক্সেল সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আসি পিক্সেলের পরে ইমেজ সাইজ জিনিসটা কি। ইমেজ সাইজ হচ্ছে আমার একটা, সেটা হচ্ছে যে ইমেজ সাইজ কিভাবে আমরা কি, ইমেজ সাইজ কি আসলে? ইমেজ সাইজ হচ্ছে আমাদের একটা ইমেজের টোটাল কতগুলা পিক্সেল আছে সেটা দিয়ে আমরা কি করি, ইমেজ সাইজ মেজারমেন্ট করি। কথা কি বুঝতে পারছি? একটা ইমেজে কতগুলা পিক্সেল আছে সেটার উপর বেস করে আমরা কি করি, ইমেজ সাইজ জিনিসটা মানে ইমেজের সাইজটা বের করি। আজকে আমি আপনাদের বের করা শিখাবো। আপনি জাস্ট আমার মানে হাইট আর উইথ, একটা ইমেজের হাইট আর উইথ দেখে বলে দিতে পারবেন এই পিকচারটা এত এমবি, ঠিক আছে? এটা আমি দেখাবো, সমস্যা নেই। তো ইমেজ সাইজ আসলে মানে দেখার অনেকগুলো ওয়ে আছে। আমরা যদি ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যে যদি আমরা এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছি, এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এমন একটা বড় ডায়লগ বক্স ওপেন হবে, এমন একটা বড় ডায়লগ বক্স ওপেন হবে। তো এই ডায়লগ বক্সে আমরা কি পাবো, এই ডায়লগ বক্সে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, কিন্তু এখন এগুলোতে যাচ্ছি না, আস্তে আস্তে যাবো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমার ইমেজ সাইজ, যে এখানে কি দেখতে পাচ্ছি এটা 3 এমবি, ঠিক আছে। আর তার নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইমেজের ডাইমেনশন। তার মানে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে উইথ দেখায়, তারপর হচ্ছে হাইট দেখায় 1366 বাই 768 পিক্সেল। এটা আমার স্ক্রিন রেজুলেশন এর জন্য করছিলাম, যেহেতু ফার্স্টে বললাম আমার ওয়ালপেপার করার জন্য বানানো হয়েছিল। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? ইমেজ ডাইমেনশন কি জিনিস। ডাইমেনশন আমরা ইমেজ সাইজের মধ্যে যেও দেখতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে ডাইমেনশন দেখার। আমরা যে নিচে যে ডক দেখতেছি এখানে যদি ক্লিক করে হোল্ড করে থাকি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমাদের হাইট এন্ড উইথ জিনিসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি দেখা যায়। আচ্ছা, তো এই জায়গায় আরো কিছু অপশন আছে, তো ওইদিকে আমরা যাচ্ছি না। তো আমরা এখন আমাদের সেকেন্ড ইমেজ আসি। এই ইমেজের আমরা সাইজ দেখতেছি 1.86 এমবি, তাই না? ছোট একটা ইমেজ, অনেক ছোট। তো আমরা এখন দেখবো যে এই ইমেজটার মানে ক্যালকুলেশন আসলে কিভাবে হচ্ছে, যে আমরা হাইট আর উইথ এই দুইটার থেকে আমরা এই যে 1.86 এমবিটা আসছে, এটা কোথা থেকে আসছে আমরা এটা এখন দেখবো। তো ঠিক আছে, কিভাবে বের করে আমরা সেটা একটু দেখি। তো দেখার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এখন যদি লিখি জিনিসটা বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা কিছু একটা এরকম করে নিই। হ্যাঁ, তো এটা করে আমরা এটা, আচ্ছা, তো আমরা মনে আছে আমাদের হাইট কত ছিল, কারণ মনে আছে? ভুলে গেছি মোটামুটি। 1300 বাই 700 কত দিছেন? না না, এই যে নিচে তাকান, 972 670। তো একটু দেখি আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, ফোনের ক্যালকুলেটর থাকলে একটু বের করেন, কারণ আমরা এখন ক্যালকুলেটর হিসাব করবো। এটা দেখাচ্ছি কারণ এটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয়, বুঝছেন। 72 আমি 70 দিছি। এই দুটা যদি আমরা মানে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে এই ইমেজের টোটাল পিক্সেল।
মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পাবো সেটাকে বলবো এই ইমেজের টোটাল পিক্সেল। পিক্সেল। তো একটু মাল্টিপ্লাই করে বলি রেজাল্টটা কত। 6,51,240। আচ্ছা, তো ঠিক আছে, 6,51,240। 6,51,240। 240। এইটা যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল পিক্সেল আমার এই ইমেজের টোটাল পিক্সেল, বুঝছি এতটুকু। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস, এটা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো। তো এখন এই জিনিসটা একটু বলতে হবে, সেটা হচ্ছে আমার একটা পিক্সেল 3 বাইট জায়গা দখল করে মেমোরি। তো 3 বাইট কেন? কারণ একটা ডিজিটাল ইমেজ, ঠিক আছে, আমরা চ্যানেলে যদি যাই, লেয়ারের পাশে চ্যানেল থাকে, আমরা এই সম্পর্কে ভবিষ্যতে আরো ভালো মতো জানবো, অনেক ভালো একটা আইডিয়া হবে, ঠিক আছে। দেখুন যেটুকু বলি এটুকু মাথায় রাখেন, একটা ডিজিটাল ইমেজ মানে কালারাইজ ইমেজ যেগুলো আমরা দেখি, সেটা হচ্ছে 3টা পিক্সেল মানে 3টা চ্যানেলে সমন্বয় হয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, ঠিক আছে। এই 3টা চ্যানেল একসাথে হয়ে আমাদের একটা ডিজিটাল ইমেজ তৈরি হয়, মানে কালারাইজ ইমেজ। তো এই জন্য যেটা হয়, যে প্রত্যেকটা পিক্সেল মানে যেহেতু চ্যানেল 3টা, তো 3 বাইট করে জায়গা নেই। তাহলে আমরা যদি আমাদের 6,000 মানে 6,51,224 কে 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা এত বাইট বলবো। তো মোটামুটি মাল্টিপ্লাই করলে কত হয়? মোটামুটি 19,537। 19,53,720। এটা ইউনিট হচ্ছে বাইট, ঠিক আছে। এখন বাইট থেকে যদি আমরা কিলো বাইটে যেতে চাই, তাহলে যেটা করতে হবে, কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 1024 দিয়ে। 1024 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? 1907.9। এটাকে আমরা কেবি বলবো, ঠিক আছে। আপনি করেন। 93। তো এটাকে যদি আমরা 1024 দেওয়ার ভাগ দিই, তাহলে আমরা কি পাবো? আপনি এবার রেজাল্টটা বলেন। এটাকে ভাগ দিলে পাবো 1.86। তো আমরা আমাদের এমবি পেয়ে গেছি না? জি। তো জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে মনে হতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোথা থেকে নিয়ে আসলো ভাইয়া, ঠিক আছে। আমি আর কি বলতেছি, অনেকের কাছে ভালো লাগে, কারণ অনেকে বলে আসলে মানে জানতে চায় এক্স্যাক্টলি কিভাবে কাজটা হচ্ছে। তো সেজন্য আর কি দেখানো, স্পেশাল কোনো রিজন নাই। আপনারা চাইলে মনে রাখতে পারেন এইভাবে, অথবা কাউকে আবার বলতে পারেন আসলে আপনারা যেভাবে ইমেজটা দেখতেছেন এটি ভাবে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আপনার ব্যাপার, আপনার মানে যদি মনে রাখেন ভালো, না মনে রাখলে সমস্যা নেই। তো বুঝতে পারছি অ্যাকচুয়ালি ইমেজ সাইজটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। সুন্দর জিনিস। তো আমরা ইমেজ সাইজ সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো এখন আসি, এখন যেহেতু আমাদের ইমেজ সাইজ জিনিসটা ক্লিয়ার হয়েছে, এখন এরপর স্টেপ আসে যে রেজলিউশন জিনিসটা। আমাদের একটা ডিজিটাল ইমেজ 3টা চ্যানেলে সমন্বয়ে গঠিত হয়। আমাদের একটা ডিজিটাল ইমেজ সেটা হচ্ছে 3টা চ্যানেলে সমন্বয়ে গঠিত হয়, কারণ আমরা তো জানি যে আমাদের যে স্ক্রিন যেটা দেখতেছি এটা কি, এটাতে 3টা বেসিক কালার আছে। সেটা কি কি? রেড, গ্রিন, ব্লু, যেটাকে RGB কালার বলা হয়, ঠিক আছে। RGB, রেড, গ্রিন, ব্লু। তো প্রত্যেকটা চ্যানেল যখন আমরা একটা পিক্সেল হিসাব করবো, ওই পিক্সেলটা 3টা চ্যানেলের মধ্যেই থাকে, ঠিক? ওই পিক্সেলটা 3টা চ্যানেল থেকে আসে। এই দেখেন আমি যে যাচ্ছি, 3টাতে 3 রকম দেখা যাচ্ছে না? কিন্তু এই 3টা মিক্সড হয়ে আমরা এই মানে ফাইনাল যে ইমেজটা পাচ্ছি সেটা হচ্ছে 3টা মিক্সড হয়ে পাচ্ছি, বুঝছেন এতটুকু এবার? তো যখন একটা পিক্সেল আমরা হিসাব করবো, একটা পিক্সেলের 3টা চ্যানেল থেকে 3 বাইট, 1 বাইট করে জায়গা নিলে 3 বাইট জায়গা খাচ্ছে। তার মানে আমার যদি 1 পিক্সেল সমান 3 বাইট, সুতরাং এত পিক্সেল সমান কত বাইট, মানে ঐকিক নিয়ম ক্লাস 5 এ ফার্স্ট শিখি, বুঝছি ব্যাপারটা? ভাই বুঝতে পারছি মিজানুর রহমান ভাই? আচ্ছা, তো আমি মনে ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে, আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলি। আমি ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে জানি না অন্যান্য কে কিভাবে শিখায়, কাদের কতটুকু নলেজ আছে, যারা আর কি ট্রেনার, ইনস্ট্রাক্টর অথবা অন্যান্য আইটি ফার্ম তো চেনেন আশেপাশে অনেক আছে। কিন্তু আমরা যখন যে কোনো গ্রাফিক্স, স্পেশালি গ্রাফিক্স বলেন, ওয়েব ডিজাইনিং বলেন, আমি দুইটা সম্পর্কে আমার মানে আইডিয়া আছে, আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নাই অতটা। তো এই দুইটা যেটাতেই যান আপনার অনেক ম্যাথমেটিক্যাল টার্ম লাগে, বুঝছেন। আপনি যখন ভালোভাবে কাজ করতে যাবেন আপনার ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগবে। তো জানা থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানে একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকে ভবিষ্যতে আপনি কিভাবে ইউজ করবেন। তো আমরা যে ওয়েবের কিভাবে টেমপ্লেট গঠন করে ইয়েতে, মানে আমরা টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট দেখবো, ফটোশপে দেখবো, ইলাস্ট্রেটরে দেখবো, ঠিক আছে। তো ওইটাতে আমরা আরো অনেক কাজ করবো। তো আমি সমস্যা নেই, যদি কঠিন হয় আমি সুন্দর মতো সবকিছু বুঝাই দিব, আর কোশ্চেন করবেন অবশ্যই, আমি আরো ক্লিয়ার করে দিব। তো ইমেজ সাইজ সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম, তাই না? এখন আসি যে ইমেজ সাইজের পরে আমরা আসি যে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন হচ্ছে, আমি ফার্স্টেই একটা কথা বললাম, রেজুলেশন হচ্ছে একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে যে আমার মানে এই কথাটা একটু ভালো মতো শুনেন, আমার একটা লিনিয়ার যে কোনো ইউনিটে, লিনিয়ার ইউনিট, আমি কিন্তু ইঞ্চি বলতেছি না, মিলিমিটার বলতেছি না, সেন্টিমিটার বলতেছি না, আমি বলতেছি একটা লিনিয়ার ইউনিটে কতগুলো পিক্সেল আছে। এটা হইতে পারে আপনার ইঞ্চি স্কেলে, হইতে পারে আপনার সেন্টিমিটার স্কেলে, হইতে পারে আপনার মিলিমিটার স্কেলে, বুঝছি কথাটা? এখন কথা হচ্ছে সব থেকে মোস্ট পপুলার মানে মেজারমেন্ট ওয়ে হচ্ছে পিপিআই, যেটাকে বলে পিক্সেল পার ইঞ্চ। তার মানে 1 ইঞ্চিতে আমার যতগুলো পিক্সেল থাকবে সেটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন, বুঝছি? এটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন। তার মানে হচ্ছে আমার একটা ইঞ্চিতে যতগুলো পিক্সেল আটাটি করে থাকবে সেটার যে মানে ওই পিক্সেলের সংখ্যা আমার রেজুলেশন। তো রেজুলেশন আমরা কোথা থেকে দেখতে পাবো? যে আমরা ফার্স্টে একটা কমেন্টে ঢুকছিলাম যে ইমেজের মধ্যে যে ইমেজ সাইজ, ইমেজ সাইজের মধ্যে থেকে আমরা কি পেলাম? আমাদের রেজুলেশন জিনিসটা পেলাম। আমরা দেখতেছি আমাদের রেজুলেশন কত? 100 দেখতে পাচ্ছি। এটার মানে হচ্ছে আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে। এটার মানে রেজুলেশন এটা মিন করে আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে। এই হচ্ছে ব্যাপার। এটা হলো ভাইয়া, কেউ কিছু যদি বলেন একটু জোরে বলেন, আমি বুঝতেছি না আপনাদের কথা। বলছিলাম এটা বাড়ানো বা কমানো যায় না ভাই আজকে আমরা এই জিনিসটা নিয়ে A to Z সবকিছু দেখবো, এর ভিতরে যা কিছু আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, মানে যখন বলছি সবকিছু, আসলে সবকিছু দেখা সম্ভব না, কারণ হচ্ছে এই জায়গায় অনেকগুলো অপশন আছে। আমি বলে দিব কখন কোন অপশন ইউজ করবেন, কিন্তু আমি সবকিছু দেখাতে পারতেছি না সময় স্বল্পতার জন্য, ঠিক আছে। এটা দেখাতে আরো অনেক বেশি টাইম লাগবে, মানে 4 ঘন্টা এনাফ না। তো ঠিক আছে, আমরা মোটামুটি এখন একটা আইডিয়া পেলাম
যে রেজুলেশন জিনিসটা কি, রেজুলেশন 1 ইঞ্চিতে যতগুলা পিক্সেল থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রেজুলেশন কখন ইউজ হয়, রেজুলেশন আসলে মানে এর প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় রেজুলেশনের, যদি এই কোশ্চেনটা করা হয় তাহলে আর কি আপনাদেরকে যদি করা হয় তাহলে আপনারা কি বলবেন একটু বলেন, আমি একটু শুনি। রেজুলেশন জিনিসটার কাজটা কি, কখন এটা ইউজ হয়? জুম করা ক্ষেত্রে যখন যে কোনো ইমেজ ক্লিয়ার দেখার জন্য বা ভিউয়ের জন্য আপনার যতটুকু আইডিয়া হচ্ছে যে আচ্ছা ভাই, সমস্যা না, আপনি zoom করার ক্ষেত্রে বলাটাই অনেক, ঠিক আছে বলেন। জুম করার ক্ষেত্রে আমরা রেজুলেশন ই করতে পারি, হ্যাঁ একটা শুনলাম। আর অন্যান্য যদি কারো কোনো আইডিয়া থাকে যদি করতে পারেন যে আমরা কখন এটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমি বলি। না ভাই আইডিয়া নেই। আচ্ছা, সমস্যা নেই। তো কথাটা শুনতে এখন একটু আপনাদেরই লাগবে, ঠিক আছে, কারণ এটা ফার্স্ট শুনতেছেন আপনারা। তো এটা একমাত্র প্রিন্টিং এর ক্ষেত্রে মানে ক্ষেত্রে কাজে লাগে, বুঝছি। আমাদের যে রেজুলেশন জিনিসটা এটা একমাত্র আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। কথাটা মানে একটু লাগতেছে না আপনাদের কাছে, অদ্ভুত লাগতেছে? কারণ আমি বললাম যেহেতু আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কেন এই কথাটা বললাম। কিন্তু আপনার স্ক্রিনের যে রেজুলেশন এইটা ডিপেন্ড করে, এটা অবশ্যই কাজ আছে। সেটা কি, সেটা হচ্ছে সাপোজ আমার যেই রেজুলেশন এই স্ক্রিনে, সেটা দিয়ে আমরা যদি এই ইমেজটাকে 100% ভিউ দেখি, কন্ট্রোল আই দিয়ে 100% ভিউ দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এটা ফুলফিল হয় নাই, তাই না? আমার স্ক্রিন মানে ওয়ার্ক কি এটা ফুলফিল হয়েছে, হয়নি কিন্তু। কিন্তু আপনি যদি এই ইমেজটাই আপনার অন্যান্য রেজুলেশনের কোনো দিয়ে আপনি যদি ওপেন করে যে কন্ট্রোল 1 দিয়ে 100% ভিউ করেন, অথবা এই যে ভিউতে যে আপনি 100% ভিউ করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখবেন মানে এটা এভাবে না আসে অন্যভাবে আসতে পারে। তার একটা এক্সাম্পল দেখাচ্ছে, আমার দুইটা ইমেজ সেম এখানে দেখতে পাচ্ছি, সেম হওয়ার কারণ আছে। এটা নিয়ে আমরা আজকে টোটাল দেখবো, ঠিক আছে? তো এই ইমেজটাকে যদি 100% করি, দেখতে পেলাম যে এটা এত জুম হয়ে গেল কেন? রেজুলেশন বেশি এটা ওই জন্য। নিচে দেখতে পাচ্ছি যে এই ইমেজটার সাইজ কত, 186 MB, আর এই ইমেজটার সাইজ কত, 1.86। তো দুইটা যখন আমি আমার ফিট অন স্ক্রিন করলাম, দুইটার মধ্যে পার্থক্য কি কিছু বোঝা যাচ্ছে? দেখেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে না। এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে বললাম যে রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। যে আমরা যে বললাম যে রেজুলেশন জিনিসটা প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। তো কি টাইপের প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহার হয়? আমাদের কাছে আইডিয়া আছে যে প্রিন্টিং কয় টাইপের হয়। তো মেইনলি প্রিন্টিং আমরা যখন যদি একটু বলি প্রিন্টিং কয় টাইপের, তো মেইনলি এটা হচ্ছে 3 টাইপের। এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি, কারণ এগুলো আমাদের ডে বাই ডে কাজে লাগবে, ঠিক আছে? 3 টাইপের প্রিন্টিং আমরা সচরাচর মানে ফেস করবো ইন ফিউচারে। ফার্স্টটা হচ্ছে লেজার প্রিন্টার, সব থেকে মানে বেসিক একদম লেজার প্রিন্টার, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে যে প্রিন্ট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পি প্রেস থেকে যেগুলা প্রিন্টিং করি, বুঝছি, মানে কমার্শিয়াল রিপ্রোডাকশন যেটাকে বলা হয়। এখন কমার্শিয়াল রিপ্রোডাকশন মানে মানে কি আসলে? মানে হচ্ছে যে আপনারা দেখেন না যে অনেকগুলা মানে পেজ পেজ বলতে ধরেন ব্যানার একসাথে বের করতেছে, তারপর পেপার, তারপর ধরেন আর কি আছে, পোস্টার। হ্যাঁ পোস্টার। এগুলো কমার্শিয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো তো দেখেনি পি প্রেস থেকে ধূপধাপ সাউন্ড হচ্ছে অনেক জোরে, অনেকগুলো প্রিন্ট হচ্ছে, এটাকে বলা হয় পি প্রেস থেকে প্রিন্টিং হচ্ছে। তো কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য এটা একটা একটা টাইপের। তো আমরা যেটা বলতেছিলাম যে কি আমরা কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য পি প্রেস থেকে প্রিন্টিংটা করি, ঠিক আছে? আর সব থেকে বেশি যেটা সচরাচর দেখি, যেমন আমাদের বাসাতে অফিসে যেখানে দেখি সব থেকে বেশি যেটা দেখি সেটা কি ইঙ্কজেট প্রিন্টার, ঠিক আছে? কি দেখি আমরা? ইঙ্কজেট প্রিন্টার, যেটা হচ্ছে ইঙ্ক দিয়ে করা হয়। তো প্রত্যেকটার একটা লিমিটেশন থাকে, প্রত্যেক প্রিন্টার একটা লিমিটেশন থাকে যে এই রেজুলেশনের মধ্যে আপনার প্রিন্ট করাটা বেটার, মানে রেজাল্টটা বেটার দেখাবে। তো এগুলো আমরা কই থেকে জানবো? আমাদের মনে রাখার কোনো দরকার নাই। আমাদের যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, যেমন গ্রাফিক্সের যে কোনো সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যাডোবি এক্সডি, যেটা ইউজ করেন না কেন, আপনাকে এই অপশনগুলো অ্যাক্সেস করতে দিবে। কিন্তু আপনার যেটা জানতে হবে অপশনটা কোথায় আছে, ঠিক আছে? আপনার দায়িত্ব হচ্ছে এটা, আর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে অপশনটা দেখাই দেওয়া। তো কোথায় আছে? আমরা ইমেজের মধ্যে যাচ্ছি, ইমেজের মধ্যে যদি ইমেজ সাইজে আবার যাই, তাহলে অনেকগুলা মানে কিছু ডায়লগ বক্স, অনেকগুলো নাই, কিন্তু যেগুলো ডায়লগ আছে আসলে এগুলার অনেক কাজ, আস্তে আস্তে আর কি যতটুকু আজকে পারি কভার করার ট্রাই করবো। তো প্রথমে আমরা তো দেখলাম ইমেজ সাইজ, তারপর ডাইমেনশন, তার নিচে যে ফিট একটা অপশনটা দেখছি, ফিট অন স্ক্রিন। তো এটা যেটা আছে, এইটাতে যদি যাই তাহলে নিচে একটা পাবো অটো রেজুলেশন, দেখতে পাচ্ছি অটো রেজুলেশন। তো এটা যদি আমরা click করি, তো এমন কিছু একটা মানে ডায়লগ বক্স ওপেন হবে। তো বাই ডিফল্ট এটা 133 থাকে, ঠিক আছে? বাই ডিফল্ট এটা কি থাকে? 133। আর গুড মানে যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা গুডে থাকে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি বেসিক্যালি যে প্রিন্টিং এর ক্ষেত্রে যেটা যাবো, তো এই যে যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমার অটোমেটিক্যালি রেজুলেশনটা সেট করে দিবে। এটা নিয়ে একটু কথা বলা উচিত। যখন আমাদের অ্যাডোবি মানে আমাদের অ্যাডোবি যখন তার সফটওয়্যারগুলো বের করে, এটা হচ্ছে অনেক আগে বের করা হয়। তো আমরা তো মোটামুটি মানে লাস্ট ক্লাসে বলছিলাম যে 1987 থেকে 1990 এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার তারা রিলিজ করে, বেসিক্যালি যে ফটোশপ, ইলাস্ট্রেটর, বেসিক একদম। তো তখন তারা এমন একটা সিস্টেম করে এটা রিলিজ করছে যে একদম বেসিক থেকে শুরু করি, মানে বেসিক বলতে যেটা একদম এন্ট্রি লেভেল রেজুলেশন, ঠিক আছে? সেই জায়গা থেকে শুরু করে এখন আমরা যেহেতু অনেক, এখন তো আমাদের টেকনোলজি অনেক আপডেট, তাই না? তো এখন বর্তমানে যেসব টেকনোলজি আছে সেগুলোতে আমরা ইউজ করতে পারি, এমন ভাবে প্রোগ্রামটা মানে প্রোগ্রামের যে ইগুলো অপশনগুলো সেইভাবে সেট করা। তো প্রথমে আমরা যখন এই অপশনটা যদি চালু করি, এখন কেউ যদি আমার সাথে কাজ করেন, তো যদি অপশনটা চালু করেন তাহলে দেখবেন কি যেমন 133 আছে, আর এটা হচ্ছে কয়েকটাই আছে মানে ইউনিট আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে লাইন্স পার ইঞ্চ বলা হয়। এটাতে দেখবো যে গুড যে অপশনটা, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়ে যাচ্ছে, আমার রেজুলেশন অটোমেটিক্যালি 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই 200 জিনিসটা কি? এটা হচ্ছে লেজার প্রিন্টারের ধারণ ক্ষমতা, বুঝছি? 200 যে রেজুলেশন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমার লেজার প্রিন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। এতটুকু ক্লিয়ার আপনাদের? জি ভাই। আচ্ছা, এরপরে যদি আবার আমরা যাই অটো রেজুলেশনে, তারপর যদি বেস্ট অপশনে যাই,
বেস্ট অপশন যদি ক্লিক করি তাহলে যেটা হচ্ছে সেটা কি 266। এটা হচ্ছে আমার, বলেন তো এটা কি, আপনারাই বলেন। এটা কি প্রিন্ট প্রোডাকশন মানে ই প্রিন্টারে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রি প্রেসের ক্ষেত্রে এন্ট্রি লেভেল, বুঝছি? প্রি প্রেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। এইটা একটা টাইম ছিল যখন আমরা মানে এই ইগুলো ইউজ করতাম, কিন্তু বর্তমানের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, আসলে আরেকটা কথা একটু বলে রাখি, একটু মনে রাখবেন। এটা যে দেখাচ্ছে 266, আসলে এটা 266 না, এটা 267। কারণ হচ্ছে যে এটাতে যেহেতু ইন্টিজার নাম্বার তারা ইউজ করে, এটা আসলে ইন্টিজার না, স্ক্রিন হবে 133.33, যেটাকে যদি আপনারা ডাবল করেন তাহলে সেটা হবে কাছাকাছি কত, 267 এর কাছাকাছি। বুঝতে পারছি ব্যাপারটা? জাস্ট সামনে আসলো আর কি বলে রাখলাম আমি। তো বর্তমানে আমাদের যে সিস্টেমটা আমরা ইউজ করে থাকি সেটার ক্ষেত্রে এই আমাদের যে মানে প্রিন্টিং এর যে গুলো আছে, ডিভাইসগুলো আছে, যেমন লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমাদের এখন মোটামুটি সব ডিভাইসই এই রেজুলেশনটা তারা ইউজ করতে পারে। বুঝতে পারছি কত, 225। জি ভাই। লেজার প্রিন্টারের ক্ষেত্রে 225। তো এটা কিভাবে বের করলাম এটা একটু লক্ষ্য করেন, যে স্ক্রিনের ভ্যালুটা আমরা 133 বাই ডিফল্ট থাকে, এটা যদি আমরা 150 করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লেজার প্রিন্টারের মানে বর্তমানে একটা স্ট্যান্ডার্ড মাপ, বর্তমান যে সিচুয়েশন আমরা আছি। বুঝতে পারছি? আর এটাকে যদি বেস্ট করে দিই তাহলে আমরা পাচ্ছি 300। তার মানে যে আমাদের যে এটা আছে কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য আমরা যে পিপ্রেসে যে রেজুলেশনগুলো ইউজ করি সেটা হচ্ছে 267 থেকে 300 এর মধ্যে। কথা ক্লিয়ার সবার? জি ভাই। এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু নাই, আমি তো দেখাই দিলাম অপশনটা কোথায় আছে। আপনার বসাইতে হবে না, আপনি জাস্ট একটু মনে রাখেন যে অটো রেজুলেশনের মধ্যে আমরা অপশনগুলো পাবো। তো আবার একবার একটু রিক্যাপ করে দিই যে লেজার প্রিন্টার ক্ষেত্রে আমরা কি করব, আমরা 200 থেকে মোটামুটি আমরা 230 পর্যন্ত নিতে পারবো, সমস্যা না। তো আর কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য আমরা কি করব, 267 থেকে 300 এর মধ্যে আমরা আমাদের রেজুলেশনটা রাখার চেষ্টা করবো। এতটুকু তো গেল, ঠিক আছে? তো আমরা সব থেকে বেশি যে প্রিন্টারটা ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনজেট প্রিন্টার। তো ইনজেট প্রিন্টারের কত, রেজুলেশনটা কত আপনারা দেখবেন, ঠিক আছে? এই যে স্মিতা আপুকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তো তাদেরকে যখন গ্রাফিক্স শেখানো হয় তো একটা কথা বলে দিয়েছে যে সবসময় প্রিন্টের ক্ষেত্রে মানে আপনারা 300 ইউজ করবেন। এই কথাটা বলে নাই আপনাদের? জি বলে দিচ্ছে। ঠিক আছে, আমাদেরকে ওই পোস্টার করার জন্য হ্যাঁ। তো ইনজেক্টিভ প্রিন্ট করতে হয়। ঠিক আছে, বুঝছি। তো ইনজেক্টেড আসলে আমি জানি জিনিসটা, আমি বললাম না আমার মানে সিনিয়র ভাই ছিল ইয়ের, তো এর এতটুকু বলে দিয়েছে, কিন্তু ব্যাপারটাতে এখানে শেষ না, তাই না? আরো তো ব্যাপার আছে। ইনজেক্ট প্রিন্টারের যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে 300 থেকে 360। তো বর্তমানে আমরা যেগুলো ইউজ করি 360 রেজুলেশন, সেগুলো মানে ক্যাপেবল, ঠিক আছে? 360 রেজুলেশনে তারা ইউজ করতে ক্যাপেবল। এর বেশি যদি করি, এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে আমি 360 না করে আমরা চাচ্ছি হাই রেজুলেশন আনতে, মানে পুরো অস্থির একটা মানে করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি 360 না ইউজ করে 400 দিই, 500 দিই, সেক্ষেত্রে সমস্যাটা কি? এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসতে পারে না? জি ভাই আসতেছে। সমস্যাটা কি আমি একটু মানে এখন এত ডিপে যাচ্ছি না, কারণ সামনে যখন আরো কয়েকটা ক্লাস করবো কালার থিম নিয়ে আমি যখন কথা বলবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এখন যেটা বলি সেটা একটু মাথায় রাখেন। ইঙ্কজেট ইঙ্কের মাধ্যমে প্রিন্ট করি। এখন ইঙ্ক যেটা সেটা হচ্ছে বেসিক্যালি RGB কালারে হয় না, এটা হচ্ছে CMYK কালারে হয়। CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি কালার? কে মানে কি কালার, কি মানে ব্ল্যাক, ঠিক আছে? তো এইটা যেটা করে সেটা হচ্ছে একটা কালার উপরে যদি আপনি আরেকটা কালার দেন সেটা কি হবে, সেটা আস্তে আস্তে দেখবেন যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি খাতা কলম থাকে আপনি কয়েকটা কালার একসাথে মানে ওভারল্যাপিং করেন, মানে একটার উপরে আরেকটা দেন, দেখেন যে কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, বুঝছি? যদি আপনি রেজুলেশনটা অনেক বেশি বাড়াই দেন সেক্ষেত্রে আপনার ইমেজটার যে মানে যেমন দেখতেছেন যে হোয়াইট পোর্শন যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, বুঝছি? হ্যাঁ, তো মানে ভালো করতে যে খারাপ হয়ে যাবে, মেন কথা হচ্ছে এইটা। তো মোটামুটি এটা একটু মাথায় রাখবো যে লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমরা 200 থেকে 230 পর্যন্ত ইউজ করবো, সমস্যা নেই। আর কমার্শিয়ালি রিপ্রোডাকশনের জন্য আমরা কি করবো, পিপিএসে যদি আমরা আমাদের কাজটা দেই তাহলে 267 থেকে 300, ঠিক আছে? তো এই যে একটা কথা বললাম কমার্শিয়াল রিপ্রোডাকশন, তো এই ব্যাপারে আর একটু আমরা জানি, আমরা যখন শিখবো, ঠিক আছে, বিজনেস কার্ড বানানো শিখবো, তারপর ব্যানার বানানো শিখবো, পোস্টার বানানো শিখবো, তখন আমরা মানে চোখ বন্ধ করে 300 রেজুলেশন দিয়ে দিই, কারণ বেশিরভাগ এগুলা কমার্শিয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইউজ হয়, তাই না? প্রিপেসিতে এগুলো প্রিন্ট হয়, সেক্ষেত্রে আমরা 300 দিই। কিন্তু আমাদের যদি এমন কোনো কাজ আসে, সাপোজ নিজেদেরই কাজ, যে আমরা কোনো কিছু মানে প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা 360 পর্যন্ত নিতে পারি যদি আমার প্রিন্টারটা ভালো হয়, ইনজেট প্রিন্টার হয়, ভালো প্রিন্টার হয় সেক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছি? এখানকার কোশ্চেন ভাইয়া সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে তো, মানে যদি প্রিন্টার ভালো হয় তারপরে কালার অনেক বেশি মানে ফোকাস করবে এবং অনেক কালার ওভারল্যাপ করবে। তো আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা যখন লেজার প্রিন্টার অথবা লেজার প্রিন্টার অথবা কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য ইউজ করি, সেটা থাকে হচ্ছে হাফ টোন ডট। এটার নাম শুনছেন? Right. হাফ টোন ডট মানে হচ্ছে একটা ডট, মানে ডটের মাধ্যমে এটা দেয়, আমরা এটা দেখবো, ঠিক আছে? বিট ম্যাপের মধ্যে গেলে ইমেজের মধ্যে মুডে বিট ম্যাপ একটা অপশন আছে, তো এটাতে গেলে আমরা পাবো, যেগুলো হচ্ছে হাফ টোন ডট বলে। তো ওইটার এটা এক না, আপনি যদি 360 ইউজ করেন সমস্যা নাই, আপনাকে মানে পারফেক্ট রেজাল্টটা দিয়ে ট্রাই করবে। কিন্তু আমি বলতেছি যদি আপনি অনেক বেশি চলে যান, সাপোজ আপনি সাপোজ ভাবলেন যে রেজুলেশন বেশি মানে অনেক পিক্সেল অনেক সুন্দর হবে, জিনিসটা এমন না। সাপোজ আপনি ডাবল করে দেন সেক্ষেত্রে একটু সমস্যা, বুঝছেন না? জি ভাই, বুঝছি। আর আমরা নিজেরা যেটা ফেস করি, আমরা যখন দোকানে যাই নিজেদের পাসপোর্ট সাইজ ছবি বের করতে, তখন তারা যেটা করে কালিটা কমায় দেয়, মানে কালিটা কমায় দেয়, ঠিক আছে? তো তার জন্য যেটা হয় যে মনে হয় যে হালকা করে কালি আসছে, আমার ফেসটা ঠিক মতো আসেনি। কিন্তু অপোজিট সাইডে যদি আমরা কালার লেভে আমরা প্রিন্ট করতে যাই, টাকা বেশি নেই, ঠিক আছে, কিন্তু আমাদের প্রিন্টিং এর কোয়ালিটিও ভালো হয়। এখন এগুলো ছাড়াও আরেকটা ব্যবহার আছে,
রেজলিউশনের, সেটা হচ্ছে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই অবশ্যই, মানে আপু অবশ্যই বলেন। আমি কাজ করতে যে মানে একটা প্রবলেম ফেস করেছি যে আপনার ল্যাপটপে আমি একটা কাজ করলাম, সেটা কালারটা আমি একরকম দেখতেছি, কিন্তু প্রিন্ট করে বের করার পরে কালারটা অন্যরকম আসতেছে। আচ্ছা, তো এটা আমি বলি আপু, এটা আমি বলি, এটা আমি যখন কালার সম্পর্কে বলবো আমি তখন খুব ভালো মতো বুঝাই দেবো। খালি জাস্ট এটুকু মাথায় রাখেন, আমরা যখন স্ক্রিনে কোনো কালার দেখি এটাকে বলে আরজিবি কালার, আমরা যখন যেটা প্রিন্ট করি সেটা বলে সেম হোয়াইট কালার, ঠিক আছে? আরজিবি কালার সেম হোয়াইট কালার দুটো সেম না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যখন কালার থিম নিয়ে আলাপ আলোচনা করবো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছি? জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম আমরা সেই টপিক আসি, যে আমরা এইটা ছাড়াও আমরা এই যে প্রিন্টিং এ ছাড়াও রেজলিউশন আরেকটা কাজ ইউজ করি, কেউ বলতে পারবেন সেটা কি? আচ্ছা, এটা আসলে না মানে না জানাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এটা একটু টেকনিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে আমরা কোনো ইমেজ যখন, এটা তো আচ্ছা এর আগে একটা কথা আমাকে একটু বলেন তো, যে ফটোশপে আমরা ইমেজ কেন এডিট করি, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এগুলোতে কেন এডিট করি না ইমেজ? ভাইয়া ফটোশপ মানে ইমেজ রাস্টার বেস সেজন্য ওটা তো মানে ইলাস্ট্রেটর তো ভেক্টর বেস কাজ করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কিন্তু ইমেজে তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইউজ করা যায় না। আচ্ছা, তো মানে ইমেজ তাহলে কি হিসাবে কাজ করে? নরমাল পিক্সেল ডট হিসেবে কাজ করে। পিক্সেল ডট না ভাইয়া, পিক্সেল। সরি পিক্সেল। ফটোশপ হচ্ছে পিক্সেল বেসড, ঠিক আছে? আমরা তো জানি ফটো যখন তুলবো সেটা হচ্ছে পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম ফটোশপ হচ্ছে পিক্সেল বেসড, সেজন্য আমরা ইমেজটা অথবা আমাদের ফটোটা ফটোশপে মানে এই করি, এডিট করি। কিন্তু ক্ষেত্র মানে অনেক ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই ইমেজটাকে আমাদের ভেক্টর বেস সফটওয়্যার ইউজ করার দরকার হবে, বুঝছি? ভেক্টর বেস সফটওয়্যার ইউজ করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একমাত্র এটাই একটা মানে যখন আমরা কি করব, আমরা আমাদের ইমেজটা রেজলিউশন অনেক বাড়াই দিব, মোটামুটি অনেক বাড়াই দিব, বলতে অনেক বাড়াই দিব, 600 থেকে 1000 এর মধ্যে রাখবো, বুঝছি? এই জিনিসটা একটু মাথায় রাখবো, যখন আমরা আমাদের ইমেজটা কোনো ভেক্টর বেস সফটওয়্যারে ট্রান্সফর্ম করার দরকার হবে, বুঝছি? ভেক্টর বেস সফটওয়্যারে ট্রান্সফার করার দরকার হবে, সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের রেজলিউশনটা অনেক বাড়াই দিব, কারণ অনেক প্রবলেম হয় রেজলিউশন যদি কম থাকে ভেক্টরের, মানে ভেক্টর বেস সফটওয়্যারে যদি আমরা কাজ করতে যাই, ঠিক আছে? এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই আমাদের যদি কোনো একটা ফটো আমরা তুলি, সাপোজ ওটা হচ্ছে রেজলিউশন কম আছে, ওটা বাড়াবো কিভাবে অথবা কমাবো কিভাবে অথবা এই মডিফাই কিভাবে, তো এই যে সিস্টেমটা রেজলিউশন বাড়ানো বা কমানো যে সিস্টেমটা, এটাকে বলা হয় রিস্যাম্পলিং। কি বলা হয়? রিস্যাম্পলিং, ঠিক আছে? তো যদি আমরা কোনো একটা ইমেজের রেজলিউশন বাড়াই দিই তাকে বলা হয় আপ স্যাম্পলিং, যদি আমরা কোনো একটা ইমেজের রেজলিউশন কমাই দিই সেটাকে বলা হয় ডাউন স্যাম্পলিং, ঠিক আছে? তো কিভাবে কি করে না করে সবকিছু আমরা দেখতেছি, আর কখন কোনটা ইউজ করবো, রিস্যাম্পলিং এর অনেক মেথড আছে। আর সবথেকে আমি সব মেথড এখন দেখানো সম্ভব না, সবথেকে বেস্ট যেটা মেথড সেটা আমি দেখাবো, আর এটা আপনারা ইউজ করার জন্য আমি বলবো আর কি পার্সোনালি, বাকিটা আপনার ইচ্ছা। আপনার যদি মনে হয় না এটা ভাইয়া যেটা দেখাইছে এটা ভালো না, আমি এটা ইউজ করবো, তো অবশ্যই করতে পারি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে সাপোজ আমরা এই ইমেজটার ক্ষেত্রেই যে আমরা দেখতেছি যে এটার রেজলিউশন মোটামুটি 100 দেখছিলাম না, 100। তো এই ইমেজটাকে যদি আমরা হাই রেজ ইমেজে কনভার্ট করতে চাই, মানে হাই রেজলিউশনে কনভার্ট করতে চাই, তো কনভার্ট করে দেখবো কি হয়। আর তারপর আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি কোনো হাই রেজলিউশন ইমেজ রাখি, মানে সাপোজ স্ক্যান, অথবা আমি আমার ক্যামেরার সব থেকে বেস্ট ফাংশন দিয়ে তুললাম, মানে সব থেকে হাই, আর একটা হচ্ছে আমি লো মানে যেটা আছে ফাংশন দিয়ে তুললাম, তো দুটার মধ্যে কম্পেয়ার করে দেখবো অ্যাকচুয়ালি মানে কি পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমরা পাশের ইমেজটাতে দেখতে পাচ্ছি যে দুইটা ইমেজ দেখতে সেম হলেও একটা হচ্ছে 186 MB, একটা হচ্ছে 1.86 MB। তো এই ইমেজটাকে আমরা ওই যে পরের যে হাই রেজ স্ক্যান যেটা আছে এই ইমেজের রেজলিউশনের কাছাকাছি নিয়ে যাবো, নিয়ে যেয়ে দুটার মধ্যে কম্পেয়ার করে দেখবো আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে। তো তার আগে আমরা এটা একটা কপি নিয়ে নিই। তো এটা একটা কপি নিব কিভাবে, এটা একটু মনে রাখবো যে এডিটের মধ্যে যে আমরা ডুপ্লিকেট একটা অপশন, এডিট না সরি ইমেজের মধ্যে যে আমরা ডুপ্লিকেটের অপশন পাবো, তো ডুপ্লিকেট দিয়ে আমরা এটার একটা কপি নিয়েছি ডুপ্লিকেট পাশে। তো আমরা এটাকে একটু পাশাপাশি সরাই কাছাকাছি নিয়ে নিলাম, তো দুইটা সেম, ঠিক আছে? তো ডুপ্লিকেট নেওয়ার কারণ হচ্ছে যে কম্পেয়ার করার জন্য, এই আর তেমন কোনো কারণ নেই। তো ঠিক আছে, তো আমরা আমাদের এই লো রেজ ইমেজটাকে হাই রেজ ইমেজে কনভার্ট করবো। কনভার্ট করার ওয়ে কি, কনভার্ট করে আমরা ইমেজটাকে কি করবো, ইমেজ সাইজ কমান্ডটা সিলেক্ট করবো। তো এটার একটা শর্টকাট আছে, আমরা কি দেখছিলাম কন্ট্রোল অল্ট আই, ঠিক আছে? কেউ এখন মানে দেখে না বলি একটু মনে রাখার চেষ্টা করবো, কন্ট্রোল অল্ট আই। আরেকটা ব্যাপার, আমি যখন শর্টকাট বলি আপনারা একটু খেয়াল করছেন আমি উল্টা করে বলি, দেখেন এই জায়গায় আছে কিন্তু অল্ট কন্ট্রোল আই, তাই না? আমি বললাম কি কন্ট্রোল অল্ট আই, এটা বলার কারণ কি বলতে পারবেন? আচ্ছা, এগুলো সব টেকনিক্যাল, কন্ট্রোল আগে আসে এই জন্য। এটা না, আমি বলতেছি একটু মনে রাখবো। তো এটা হচ্ছে যে আমার যে লেটারটা থাকে, মানে এডিশনাল যে লেটারটা লাস্টে থাকে তার অপোজিট সাইড থেকে পড়তে হয়, পড়ার এটা নিয়ম, আরবি মানে আরবি এভাবে পড়তে হয়, আরবি মতো করে, ঠিক আছে? যে আমরা দেখছি অটো কন্ট্রাস্ট যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট এল এভাবে পড়তে হয়। এটা অনেক কম মানুষই জানে, ঠিক আছে? আপনি যদি কোনো কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি ভাই কেন বললেন, তা আপনাকে বলতে আপনি নিয়ম কই পাইছেন, ঠিক আছে? তো জাস্ট জানার জন্য আপনাদের বললাম যে কেউ যদি ইন্টারেস্টেড হন, তাই উল্টা করে পড়তে হয়, এই জন্য বললাম যে কন্ট্রোল অল্ট আই, ঠিক আছে? তো কন্ট্রোল অল্ট আই দিয়ে আমরা এখানে যে গেলাম, এখানে যে আমরা কি করবো, আমরা ওই যে পাশে যে জিনিসটা দেখছি ওই রেজলিউশন সমান করে দিলাম যে 1000 পিক্সেল, ঠিক আছে? আর এটা বারবার আসতেছে, এটা আমরা অটোমেটিকলি রাখি, এই সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। আর একটা জিনিস দেখতেছি আমরা রিস্যাম্পল চেক বক্সটা কি করে নিছি, ক্লিক করে নিছি, মানে চেক করে নিছি, দেখতেছি জিনিসটা। তো এইটার ব্যবহার একটু পরে আমরা দেখবো, ঠিক আছে? তো একটু দূরে ধরে, তো ঠিক আছে, অটোমেটিক দিয়ে আমরা আমাদের এটা 1000 করে নিলাম, 1000 করে নিয়ে যদি এখন ওকে দিই তাহলে কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে? আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ সময় নেবে। তো এই জিনিসটা সাইজ এখন দেখতেছি কত হয়েছে, 186 MB, মানে আমার পাশের ইমেজটা সমান হয়ে গেছে। তো এখন আমরা একটু পার্থক্য দেখবো, ঠিক আছে? আমাদের আগে কেমন ছিল যে এটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাট ভার্সন, তো তারপরে আমরা এটা হাইরেজ করলাম, আর অরিজিনালি হাইরেজ ইমেজের মধ্যে এই তিনটার মধ্যে একটু পার্থক্য দেখবো, ঠিক আছে? তো পার্থক্য দেখার আগে আমরা কি করবো, একটু জুম করে নিই,
একটু রিক্যাপ করতেছি। তো আমরা দুটার মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছিলাম। তো কম্পেয়ার করার জন্য যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা জুম করে নিলাম। তো জুম করে নিয়ে আমরা আমাদের বার্ডস আই ভিউ যে টেকনিকটা আছে সেটা অ্যাপ্লাই করবো। তো টেকনিকটা মনে আছে কারো? একটু বলেন তো। বার্ডস আই ভিউ। হ্যালো, ভাই কন্ট্রোল আর স্পেস বার। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ। এইচ কি প্রেস করতে হবে তারপর প্রেস করার পর কি আপু? স্ক্রল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই প্রেস করে মাউস কিবোর্ড করে আমরা তার ফেসের কাছে গেলাম। তো আচ্ছা, করিম ভাইয়া, জি ভাইয়া। আপনার নাম কি, মানে নিকনেম কি করিম? সাজু বলতে পারেন। সাজু ভাইয়া, মানে আপনি যে মানে ভেক্টর একটা করছেন এটা সত্যি অস্থির হয়েছে, কিন্তু একটা জিনিস এটা মনে হয় আমাদের কোর্সে জি, বলেন। মানে বলানো সব মানে ই করা সম্ভব হয় না। দেখেন আপনার লাইটটা মনে হয় আসছে হচ্ছে হাতের মানে আমার হাতে বাম সাইড থেকে, আপনার হাতে ডান সাইড থেকে, মানে আপনার যে জি। ভেক্টরটা আছে। তো আপনার যে ডান সাইড মানে আমার যে বাম সাইড, আপনার ডান সাইড, ওই জায়গায় কিন্তু চোখে কিন্তু কোনো ই পড়ে নাই, মানে পড়ার কথা না রিয়েলিস্ট। জি ভাই, জানি আপনি ভুলগুলো যেগুলো বলছেন সবগুলো এখন আমি ধরতে পারি, কিন্তু এটা হচ্ছে আমার একেবারে প্রাইমারি অবস্থা। যখন আমি শুরু করেছিলাম মানে ক্লাসগুলো করতে বা শিখতে, তখন কাজ করেছিলাম, যার ফলে পরে ইমপ্রুভ করে নিয়ে হবে আছে। আচ্ছা প্রবলেমগুলো আমি অনেকগুলো বুঝতে পেরেছি, অনেক এখন অনেকটা বুঝতে পেরেছি সমস্যাগুলো। আচ্ছা ভাইয়া, তো হ্যাঁ আপনি ধরতে পারলে এনাফ, তো পরে আর কি আমার প্রবলেম ফেস করলেন না। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। ভাই গতকালকে একটা আর কি মানে পুরস্কারের কথা বললেন ল্যাপটপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা হলো যে বলেন যে যারা প্রিভিয়াসলি মানে কাজ করছেন তাদের আর কি একটু সমস্যা হবে বা কিছু দেখা হবে। ভাই আমি তো কিছু কাজ করি ফ্রিল্যান্সিং এ প্রিভিয়াসলি, আমি পাবো না? আসলে ভাইয়া ওই যে কন্ডিশন মানে কন্ডিশনটা আছে, তো যতটুকু দেখলাম মানে জানি আর কি। আচ্ছা এর আগে একটা কথা বলি, যেমন আপনারা যেমন স্টুডেন্ট, আমরা হচ্ছে ইনস্ট্রাক্টর না আপনাদের কোর্সে। তো আমাদেরকেও তেমন হায়ার করাই হয়েছে কোর্সের জন্য। তো আমাদেরকে একটা অফিস থেকে যতটুকু বলে আমরা অতটুকু জানতে পারি। তো আমাদের ঠিক আছে। মানে জানা মতে এতটুকুই যে ক্লাস চলাকালীন সময়ে যে বেশি আর্ন করবে তার ক্ষেত্রে এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমার বেশি অনেক ফ্রিল্যান্সারই আছে দেখতেছি। ভাই আমার ক্যারিয়ারটা খুব বেশি দিনের না, মাত্র 3 মাসের। আচ্ছা সমস্যা নেই আসলে, আর এটা করতে করতে আর কি হয়ে যাবে, সমস্যা নেই, জাস্ট একটু লেগে থাকতে হয় এই। জি ভাই, একটু ডেডিকেশনটা দিতে পারলে অনেকটা হবে। আমার ডেডিকেশনটা ছিল আপনার মাত্র 19 মার্চ থেকে। আমি 19 মার্চ আমি প্রথম গ্রাফিক ডিজাইনের কোনো কোর্সের উপর হাত দিয়েছি আমি, মানে লকডাউন শুরু হয়। আর এখন পর্যন্ত আর কি কিছুটা ইনকাম চলে আসছে। এই তো ভাইয়া ঠিক আছে। আর যেটা হবে আরেকটা কথা বলি, যে এটা শেষ নাই বুঝছেন, আপনি যত শিখবেন শিখতে থাকবেন, কাজ জি ভাই, করুন, সেজন্য আর কি জয়েন করা। ঠিক আছে কাজ করুন, সমস্যা নেই। তার সাথে সাথে একটু কিছু জিনিস দেখবেন। জাস্ট একটা কথা বলি, হয়তো এই কোর্সে আমি এত ডিপে যাবো না, আপনি আধা ঘন্টা যেটা করবেন সেটা 1 মিনিটে করা সম্ভব, বুঝছেন। জাস্ট ওই টেকনিকটা আপনার নিজের বের করতে হবে এই। জি ভাই। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা সেখানে চলে আসি। আমরা আমাদের যে রিস্যাম্পলিং করে যেটাকে বলে আপ স্যাম্পলিং করছি, বুঝছি আমরা কি করছি, এটাকে আপ স্যাম্পল করছি। তো আপ স্যাম্পল করার পরে আমরা দেখতেছি আমাদের এই অবস্থা, মোটামুটি একটা সুন্দর মানে ইমেজটা। তো আমরা যদি আমাদের প্রিভিয়াস যে অরিজিনালটা ছিল, কেউ কিছু বলতেছেন অরিজিনাল যে ইমেজটা, হ্যাঁ আচ্ছা সাউন্ড কি আমি একাই শুনতে পাচ্ছি না আপনারাও পাচ্ছেন? না ভাই, মাঝে মাঝে আমিও পাচ্ছি। তো প্রবলেমই আসলে, একটু কেয়ারফুল হয়ে ক্লাস করার সময় জাস্ট ক্লাসটা না করে একটু মনোযোগ সহকারে করি। হ্যাঁ, তো আমাদের যে এটা অরিজিনাল ইমেজ ছিল ওটাতে যদি আমরা সেম জায়গাতে একটু জুম করে দেখি, তো দুটার মধ্যে একটু পার্থক্য বুঝতে পারবো। যে এই মানুষটার ফেসে যদি যাই, যে পাশাপাশি দুইটা দেখতেছি ব্যাপারটা, যে আমাদের যে লো রেজ ইমেজ আর হাই রেজ মানে যেটাকে আপ স্যাম্পলিং করলাম, দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছি। তো প্রথমটাতে আমরা কিছু বুঝতে পারতেছি না, 1.8 যেটা আর কি, মানে 1.86 জেএমবি, আর যেটাকে আমরা আপ স্যাম্পলিং করলাম মোটামুটি একটা বেটার ভিউ পাইছি, তাই না? তো এর মানে জি ভাই। জি ভাইয়া, তো এর মানে এটা না আমি যে কোনো ছোট করে আপ স্যাম্পলিং করে ঠিক করে দিব। কারণটাকে আমি বলতেছি, তো ফটোশপ আগের থেকে অনেক আপডেট হয়েছে। তো আমি আমার কথা একটু বলি, আমি ফটোশপে মানে প্রথম যখন আমি কম্পিউটার কিনে, কম্পিউটারে আমি তখন ক্লাস মানে হাই স্কুলে পড়তাম, ফটোশপে 7 ইনস্টল ছিল, ওই জায়গা থেকে একটু কাজ করতে 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 এই। তো আমি ফটোশপে মানে 7 ইউজ করছি, 11 ইউজ করছি, তারপর সিসি CS5 ইউজ করছি, CS6, তারপর CC 13 14 15, তারপরে মধ্যে কয়েকটা গ্যাপ গেছে, 15 এর পরে 17, 17 এর পরে 18 19 20 সবগুলো ইউজ করছি। তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি যে মানে রিস্যাম্পল যে চেক বক্সটা সেটা আগের থেকে অনেক আপডেট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এতটা আপডেট হয় না যেটা আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছি। রিস্যাম্পল যে জি ভাই। চেক বক্সটা সেটা অনেক আপডেট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অতটা আপডেট হয় না যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমাদের ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার দিলাম। তো আমি এই পজিশনে ছিলাম, তো যেটা বলা হচ্ছিল, আমরা যদি এমনি নর্মালি যে কোনো হ্যান্ডেল ধরে মানে নাড়াচাড়া করি সেক্ষেত্রে আমাদের কি হবে, ক্রপটা হবে। কিন্তু আমরা যদি আমাদের রেশিওটা ঠিক রাখতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, শিফট কি প্রেস করে যদি আমরা কম বেশি মানে করি, তাহলে যেটা থাকে ঠিক মানে আমাদের রেশিও সেটা হচ্ছে ঠিক থাকবে, বুঝতে পারছি। কোন কি প্রেস করতে হবে? শিফট কে? শিফট কি মানে কি বলতে মানে কিবোর্ডের কি? অনলি শিফট কি? হ্যাঁ অনলি শিফট। আচ্ছা কথা কি আসতে হচ্ছে, মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, যেটা বললাম শিফট কি প্রেস করলে আমাদের এক্সপেক্ট রেশিও যেটা সেটা ঠিক থাকবে। আর যদি আমাদের মনে হয় যে আমরা চারপাশে একসাথে এটা মানে মুভ করবো, মানে আমাদের ক্রপটা চারপাশে একসাথে করবো, সেক্ষেত্রে আমরা অল্ট কি প্রেস করে যদি টানি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি চারদিকে একসাথে আমার কি হচ্ছে, কমতেছে বাড়তেছে, বুঝছি। অল্ট কি তাহলে দেখবো চারপাশে একসাথে কমতেছে বাড়তেছে। আর সবথেকে বেশি যেটা হয় মানে ইউজ হয় সেটা হচ্ছে, এখন আপনাদের যদি মনে হয় যে আমার রেশিওটাও ঠিক রাখবো, চারদিকে কমাবো, সেক্ষেত্রে তাহলে কি ইউজ করবো, অল্ট। চারদিকে আমি কমাবো বাড়াবো, সাথে আমাদের রেশিওটাও ঠিক রাখবো, সেক্ষেত্রে আমি কি ইউজ করবো, শিফট কি? শিফট আর অল্ট দুইটা একসাথে। ও দুইটা একসাথে। হ্যাঁ দুইটা একসাথে, শিফট আর অল্ট দুইটা একসাথে যদি আমি প্রেস করে কমাই বাড়াই, দেখতে পাচ্ছি আমার রেশিও ঠিক থাকতেছে, সাথে কি হচ্ছে যে চারদিকে একসাথে আমার কাজটা হচ্ছে।
তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে বেসিক। ধরেন আমরা যারা মানে ইউজ করি সচরাচর এতটুকু আমরা জানি, ঠিক আছে? তো এইবার আস্তে আস্তে একটা ডিপে ঢুকবো, ঠিক আছে? যেগুলো আর কি সচরাচর মানুষ জানে না, তো সেদিকে ঢুকবো, আস্তে আস্তে যাবো। তো ঠিক আছে, আমরা এবার যে কোনো একটা ইমেজ ওপেন করি। সাপোজ কি ওপেন করা, আচ্ছা ইমেজটা একটা ওপেন আছে, এটা দিয়ে কাজ করি, ইমেজটা নিয়ে কাজ করি। একটা টাইম ছিল, হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর অনেক বেশি ইউজ করতাম, তো সেই টাইমে ডিজাইন করা, সেই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা। তো এটা মানে আমার স্ক্রিনে এখনো থাকে, এটা দেখে অনেকে মনে করে আমি ডাউনলোড করছি কোথা থেকে। যাই হোক, আসলে এই জন্য যেটা খেয়াল করি যে কেউ কোনো কাজ করলে তার নিচে একটা ট্যাগ দিয়ে দেয়, নামের একটা ট্যাগ দিয়ে দেয়, যেন এটা বুঝতে পারে হ্যাঁ এটা আমি করছি। মানে ছবি যখন আপনারা দেখেন, তো দেখেন ছবির নিচে নাম দেওয়া থাকে, কপিরাইট ইস্যু। তো এই জিনিসটা দিয়ে আমরা একটু দেখি, ক্রপ টুলের একটু ব্যাপারটা দেখি। তো ক্রপ টুলের আরেকটা ইউজ হচ্ছে, আপনারা যদি যতটুকু ক্রপ করতে চান সেটা যদি এভাবে ড্র্যাগ করেন, ঠিক আছে, টেনে ধরে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে কিভাবে ক্রপটা হবে, বুঝছি? আর তবে আপনারা মুভ করে এই জিনিসটা মিডিলে অথবা কোনো কিছু নিয়ে আসতে পারেন। আচ্ছা একটা কথা এখন একটু বলি। তো আমাকে যখন ট্রেনার হিসেবে দেওয়া হয়, তো একটা কথা বলেছিল আমার সম্পর্কে আর কি, তিনি জানে যে নিয়ম দিছে, তো বলছে আপনি তো কথা কম বলেন, মানে এমনি গল্প তো কম করেন, গল্প তো আপনি করেন না, আপনি তো কাজে ছাড়া কথা বলেন, একটু গল্প বলবেন, কারণ 4 ঘন্টা সবাইকে বসে রাখা একটু গল্প না করলে বোরিং হয়ে যাবে। এখন আমি প্রয়োজন ছাড়া কথা কম বলি, এমনি বাসাতেও সবার সাথে প্রয়োজন ছাড়া কথা কম বলি। তো আপনারা যদি কিছু মনে করেন সমস্যা নেই, মাঝে মধ্যে ব্রেক চাইলে বলবেন, কথা বলবেন, সমস্যা নেই, আমি একটু শুনলাম। জি ভাই। চিনি। ও লক্ষ্মীপুরে ইসলামিক একটা মেডিকেল আছে না, তো আমরা ক্রপ টুল দেখেছিলাম। তো ক্রপ টুলে আবার ফিরে যাই, কারণ ক্রপ টুলে অনেক কিছু আছে কভার করার জন্য। তো আমরা তো শিফট আর অল ধরে মানে এক্সপেক্ট রেশিও ঠিক রেখে আমরা করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ড্র্যাগ করে ক্রপটা করতে পারি। কিন্তু যেটা আরেকটা ব্যাপার, যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ইমেজ ছাড়ি, ঠিক আছে, সেগুলো কিন্তু এক একটা মাপ থাকে, এটা কি জানি? ইমেজ এডিটিং যারা করে, ফটো ম্যানিপুলেশন যে জিনিসটা, এটা আমার এটাতে মানে ভালো লাগে বলতে ফ্রি থাকলে করি আর কি। যদি আমি হালকা পাতলা দেখাবো না সমস্যা নেই, কিন্তু টোটালটা দেখানো সম্ভব না, কারণ ম্যানিপুলেশন অনেক বড় একটা জিনিস। আর ভাই, আপনার কি মানে ফটোগ্রাফি ওইখানে আছে ইনস্টাগ্রামে? জি আছে। তো আমি যখন ফটো তুলি আমি ইনস্টাগ্রামে দেই, ফেসবুকে আমার তেমন কিছু নাই। আমরা তো এই ইনস্টাগ্রামে আসার ব্যাপারটা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামে যে ইমেজগুলো ছাড়ি, মানে যেগুলো আপলোড দিই, সেগুলোর একটা এক্সপেক্ট রেশিও থাকে, সেটা হচ্ছে 1:1। এটা কি জানি? আচ্ছা 1:1 বুঝতে পারছি। তো আমরা এই 1:1 কিভাবে করবো? আমরা জাস্ট এই রেশিওতে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো, বুঝতে পারছি? এই জায়গা থেকে আমরা স্কোয়ার শেপ 1:1 করে নিয়ে আমরা কি করতে পারি, যদি কখন ইনস্টাগ্রামে কোনো ছবি আপলোড দিই, সেক্ষেত্রে সেইভাবে আমরা ক্রপটা করে নিতে পারি। তো 1:1 যখন এক্সপেক্ট রেশিও আমরা করে দিব, মানে অ্যাসাইন বলে, এটাকে অ্যাসাইন বলতে ডিক্লেয়ার করে দিব। তো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমরা কিছু না, শিফট অল কিছু টিপতে হবে না। যদি আমরা করি তাহলে এটা সবসময় লকই থাকবে, বুঝছি? আমাদের যেটা আছে সেটা সবসময় লক থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গায় আপনার ইচ্ছা করলে আপনারা ম্যানুয়ালি বসাতে পারেন, 5:4 অথবা 5:8 এরকম যে কোনো একটা বসাই করতে পারেন। আবার এই জায়গায় যদি ক্লিয়ার করে দেন কোনো এক্সপেক্ট রেশিও থাকবে না, সেক্ষেত্রে আপনারা এই যে সুন্দর মতো ফ্রি ফর্ম আর কি, যেটা ক্রপ টুল, সেটাকে ফ্রি ফর্ম ক্রপ টুল ইচ্ছা করে আপনারা এইভাবে ঠিক করে নিতে পারেন। এই অপশনগুলো আছে। এখন হচ্ছে আপনার সাপোজ যেটা মানে দরকার হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আপনারা যদি অল্ট প্রেস করে কোনো একটা মানে সাইডের হ্যান্ডেল, অবশ্যই কর্নার না, সাইডের হ্যান্ডেল যদি আপনারা অল্ট প্রেস করে মানে ছোট করেন, তাহলে কি দেখবেন দুই সাইড থেকে সমানভাবে এটা ছোট হবে, হচ্ছে? বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটা কখন কাজে লাগে? এটা কাজে লাগার জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি, একটু দেখি আছে কিনা ইমেজটা। তো এই মডেলটাকে একটু দেখি, যে তিনি হচ্ছে একটা মানে মোটামুটি সেন্টার আছে, তাই না? তো আমরা যদি ক্রপ টুল ইউজ করে অল্ট প্রেস করে যদি দুই পাশ থেকে এটা ছোট করি, সেক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে তিনি কিন্তু মিডিলে আছে, আর আমার ফোকাসটা মিডিলে চলে আসলো, বুঝতে পারলাম? সো অল্ট প্রেসের অবশ্যই সুবিধা আছে, তো আমরা একটু এটা মাথায় রাখবো, অল্ট প্রেস করে আমরা দুই সাইড থেকে জিনিসটা ছোট করে করতে পারি। আচ্ছা, তো এইটার পরে আরেকটা ব্যাপার, যে আমরা সাপোজ জিনিসটা ছোট করে করলাম, সমস্যা নাই, করার পরে আমরা এরকম মুভ করতে পারবো, ঠিক আছে? মুভ করে আমরা আমাদের সাবজেক্টের কাছে নিয়ে আসতে পারবো যেটা চাচ্ছি। তো মোটামুটি একটু ছোট করি। আচ্ছা, তো ছোট করে এখানে রাখলাম। তো রাখার পরে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি সকালে দেখাইছিলাম, তো সেজন্য অনেক সেটিং উল্টাপাল্টা হয়ে আছে। তো বাই ডিফল্ট এমন থাকবে, ঠিক আছে? হ্যাঁ এমন থাকবে। তো ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি এই হ্যান্ডেলে যদি বাইরে আসি, তাহলে আমরা কি পাচ্ছি? রোটেটের একটা অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? এখন আমরা যদি এইভাবে রোটেট করি, যে কোনো ভাবে যদি রোটেট করি, তাহলে ইমেজটা রোটেট হবে। তবে একটা ব্যাপার, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা একটু মনে রাখবো। ব্যাপারটা হচ্ছে আমরা কোনো ইমেজ একবারে বেশি রোটেট করবো না, আমরা কোনো ইমেজ একবারে বেশি রোটেট করবো না। তো কারণটা কি? কারণটা হচ্ছে এই জন্য আমরা ফার্স্টে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন জিনিসটা কভার করলাম, যে আমরা যে পিক্সেল জিনিসটা যে মানে ফার্স্টে যে দেখলাম, পিক্সেল এলিমেন্ট যেটাকে পিক্সেল বলে, সেটা সবসময় কি স্কোয়ার আকারে থাকে, তাই না? তো স্কোয়ার কি কখনো ঘোরা সম্ভব? স্কোয়ার কি কখনো রোটেট সম্ভব স্কোয়ারের? তো যদি আমরা রোটেট করি কোনো ইমেজ, তাহলে যেটা হবে সেটা কি, ফটোশপ যেটা করবে সেটা হচ্ছে রিস্যাম্পল করবে, প্রত্যেকটা পিক্সেল নতুন করে তিনি ক্যালকুলেশন করে বসাবে। ফটোশপ বলছে আমাদের জন্য নতুন করে ক্যালকুলেশন করে বসাবে। তো আমরা যদি কয়েকবার করি, তাহলে যেটা হবে আমাদের ইমেজের যে কোয়ালিটিটা লস হয়ে যাবে, বুঝছে? তো সেজন্য আমরা যখন কখনো যদি রোটেট করার প্রয়োজন পড়তে পারে, আপনারা বেশি বেশি ইমেজ তুলবেন, দেখবেন যে বেশিরভাগ ইমেজে কি হয়, রোটেট করার প্রয়োজন পড়ে। তো রোটেট যদি করিও এমন ভাবে করবো যেন একবারের বেশি সেটা প্রয়োজন না হয় রোটেট করার, বুঝছি ব্যাপারটা?
একটু মাথায় রাখবে এই জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এভাবে রোটেট করতে পারি। তো ভাই রোটেটটা কিভাবে করলেন একটু? আচ্ছা এই দেখেন আমি ক্রপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমার এটাকে বলা ক্যানভাস, ঠিক আছে, ক্যানভাসে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি বাইরে যাই, এই যে বাউন্ডিং বক্স বলে এটাকে, বাউন্ডিং বক্সের বাইরে যাই, তাহলে আমার পয়েন্টারটার দিকে একটু নোটিস করেন, ঠিক আছে, এটা রোটেটের মতো একটা সাইন দেখাচ্ছে। তো এখন যদি আমি ডানে বাই রোটেট করি তাহলে আমি রোটেটটা পাচ্ছি, মানে রোটেশন অপশনটা পাচ্ছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ভাই, হ্যান্ড টুল দিয়ে রোটেট করা যাবে? হ্যান্ড টুল না ভাইয়া, রোটেট টুল দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড টুলে যেটা রোটেট টুল আছে। রোটেট টুল দিয়ে রোটেট করলে যেটা হবে, ওটা পার্মানেন্টলি রোটেট হবে না, ওটা আমাদেরকে জাস্ট শো দেখাবে, একটা প্রিভিউ দেখাবে, ডেমো। আমি ও। বুঝেছিলাম ঠিক, কিন্তু আপনি আমি যেটা বললাম আপনি এটা একটু প্র্যাকটিস মানে একটু ট্রাই করে দেখেন যে কথাটা বললাম, তাহলে বুঝতে পারবেন। আর দেখেন যদি আমি এই জিনিসটা রোটেট করে উল্টা করে দিলাম, আমার এখানে থাম্বনেলটা উল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছি? জি। তার মানে এটাতে পার্মানেন্ট আমার রোটেট হচ্ছে, আর ওটাতে যে আমরা রোটেটটা করতেছি ওটা জাস্ট একটা ডেমো, ঠিক আছে, ওটা ও। আসলে হচ্ছে না। পার্মানেন্টলি রোটেট হইতো না, এর আগের ক্লাসে দেখলাম। হ্যাঁ জাস্ট আমরা ডেমোটা দেখতাম। এই তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা তো এখন সাপোজ যে আমি একটা কথা ফার্স্টে বলছিলাম, যখন আপনারা ডিজাইনিং সেক্টরে ঢুকছেন তখন মাথায় এটা রাখবেন যে পৃথিবীতে কোনো ডিজাইনই পারফেক্ট না, বুঝছি? আপনার কাছে যেটা এখন ভালো লাগতেছে সেটা পরে ভালো নাও লাগতে পারে। তো সেজন্য আপনারা যদি একবার ক্রপ করে ফেলেন কোন ইমেজ, তো সেটা যদি আবার ব্যাক করতে চান, সাপোজ একটু দেখি, হ্যাঁ আমি শিফট রোল দিয়ে চারপাশে একটু বাড়াই দিলাম, তো কি হয়ে যাচ্ছে আমার, এবার ইন্টার দিয়ে তাহলে একটু ব্যাপারটা বুঝি, তো কি হয়ে যাচ্ছে আমার চারপাশে চেকার বোর্ড দেখতে পাচ্ছি, এটাই কি বলা হয়? চেকার বোর্ড। চেকার বোর্ড। আমি কি আমার ইমেজটার ব্যাক পাচ্ছি সাইডে? তো এইটা ব্যাক পার ওই কি সেটা একটু দেখি, ঠিক আছে? তো আমরা যখন ক্রপ করব, ক্রপ করার সময় একটা অপশন আছে যেটা ডিলিট ক্রপ পিক্সেল উপরে, ঠিক আছে, এটা অফ করে নিব। এটা অন থাকে বাই ডিফল্ট, এটা কি করব, অফ করে নিব। তো অফ করে যখন আমরা ক্রপ করব, সাপোজ ক্রপ করে ফেলি ধূপধাপ অনেক তাড়াতাড়ি, হ্যাঁ ক্রপ করে ফেলে যদি আমরা এন্টার প্রেস করি, তো আমাদের তো ক্রপ হয়ে গেছে, তাই না? কিন্তু যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাপারটা, আমরা আমাদের আগের পজিশনে ফিরে যেতে পারবো যে কোনো সময়, বুঝছেন? তো এটা সব থেকে একটা মানে মানে ভালো হবে যে আপনারা যদি এই ডিলিট ক্রপ পিক্সেলটা অফ করেন। তো যেখানে ছিলাম, হ্যাঁ আমরা ক্রপ করার সময় ডিলিট ক্রপ পিক্সেল যেটা আছে অপশন মানে চেক বক্স আছে সেটা অফ করে নিব। তাহলে যেটা হবে, আমরা যখনই ক্রপ করি না কেন, যেখানে ক্রপ করি সেটা আমরা কি করতে পারবো, যখনই ইচ্ছা তখন অ্যাক্সেস করতে পারবো ওখানে, বুঝতে পারছি? মানে আগের পজিশনে মানে চলে মানে আগের পজিশন আর কি ব্যাক করতে পারবো, বুঝছি কথাটা? তো এই হচ্ছে আমাদের ডিলিট ক্রপ পিক্সেল, মানে আমরা ই করতে পারি। তো ক্রপের আরেকটা খুব পপুলার ইউজ আছে, সেটা হচ্ছে যে কোনো ইমেজ আমরা যখন চালু করি, তো এটা স্ট্রেট করার ক্ষেত্রে, বুঝছি, এটা স্ট্রেট করার ক্ষেত্রে ক্রপের অনেক ব্যবহার আছে। তো সাপোজ আমরা এই ইমেজটা যদি দেখি, তো এই ইমেজটা কি সমস্যাটা কি একটু বলেন তো, ইমেজটাতে কি কোনো প্রবলেম আছে? দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ ইমেজটা অনেক সুন্দর, যে তুলছে অবশ্যই অনেক সুন্দর ভাবে তুলছে। তো কোনো সমস্যা কি আছে? না, কই বুঝতে পারছি না তো। আচ্ছা সবাই একটু দেখেন, দেখে একটু বলেন, তারপর আমি বলতেছি। মানে এটার কি লাইন ঠিক আছে, মানে এটা কি সোজা ইমেজ? ভাই বাম সাইডে কম লাগছে আর ডান সাইডে বেশি লাগছে। এটা ঠিক আছে, বললাম ইমেজটা কি সোজা? পুরোপুরি সোজা না। তো এটা কিভাবে বুঝলেন যে সোজা না? বিল্ডিংটা দেখে বোঝা যায় ডান পাশে। বিল্ডিংটা ছাড়াও আকাশের মানে সাইজ যেটা দেখা যাচ্ছে সেটা আচ্ছা ঠিক আছে, আসলে আমাদের অবজারভেশনটা একটু ভালো করতে হবে। হ্যাঁ আমরা কোনো কিছু এটা যে সোজা এটা মাপি কিভাবে বলেন তো? সাপোজ আপনি টেবিলে বসে আছেন, টেবিলটা যে সোজা এটা কিভাবে মাপে না? গ্রাউন্ডের সাপেক্ষে না? জি জি, গ্রাউন্ডের সাপেক্ষে। গ্রাউন্ডটা তো আপনার খেয়াল করতে হবে যে এই ইমেজের গ্রাউন্ডটা দেখে, গ্রাউন্ডটা কি সোজা? গ্রাউন্ডটা সোজা না, ওই জিনিসটাই বলছি, ওইটাই এরকম করে স্কাই চলে গেছে। আচ্ছা সমস্যা নেই। তো এই যে অবজারভেশন জিনিসটা দরকার, ঠিক আছে, জি। দেখে বুঝতে হবে যে কোথায় ই আছে, কারণ আমরা যখন কালার কারেকশনে যাবো তখন এই জিনিসটা অনেক মানে কাজে দিই। আচ্ছা যেটাই হোক, তো আমাদের যেটা হরাইজন্টাল লাইন, তো হরাইজনটা সোজা না, তার মানে হচ্ছে হরাইজন যদি স্ট্রেট না থাকে তাহলে ইমেজটা আমার স্ট্রেট না। তো স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ক্রপ টুল অপশন আছে। ফার্স্টে আমি দেখাবো যে মানে বেশিরভাগ মানুষ কি ইউজ করে, তারপর দেখাবো যে আসলে আর কি কি ওয়ে আছে, আর এট লাস্ট যেটা দেখাবো সেটা অনেক কম মানুষ ইউজ করে, আর এটা হচ্ছে বেস্ট ওয়ে। আমরা এটা ইউজ করে ট্রাই করি, ঠিক আছে? আমি মানে সবগুলো ওয়ে দেখাচ্ছি। প্রথম যেটা ওয়ে সেটা কি, আমরা ক্রপ টুল সিলেক্ট করে একটা ক্লিক করে বাইরে যাবো, মানে বাইরে যাবো বলতে ইয়েতে যাবো, ঠিক আছে, এই যে বাউন্ডিং বক্সের বাইরে। তো যে যদি রোটেট করি তাহলে কি দেখতে পাচ্ছি, গাইড দেখতে পাচ্ছি, তাই না? মানে এটাকে গাইড বলে, যে রুলার দেখতেছি না অনেকগুলো টানা টানা, এটাকে কি বলা হয়, গাইড বলে, ঠিক আছে? তো গাইড, আচ্ছা স্ক্রিনে কেউ দাগ না দিই। তো গাইড দেখে আমরা কি করতে পারি, একদম স্ট্রেট লাইনটা মানে হরাইজনের সাথে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে সমান্তরাল, হ্যাঁ সেটা করে দিতে পারি। করে দিয়ে যদি ওকে দেই মানে ইন্টারফেস করি, তাহলে দেখি আমার ইমেজটা আগের থেকে কি হলো, স্ট্রেট হয়ে গেল। কিন্তু আমি পার্সোনালি এই মেথডটা কাউকে রিকমেন্ড করি না, মানে এটা একটা ফালতু মানে মেথড। এটা কি হলো, এত কষ্ট করে আমরা কেন করি? তো আরেকটা কোনটা মেথড আছে, আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করবো, তো সিলেক্ট করার পরে উপরে একটু খেয়াল করি, হ্যাঁ স্ট্রেটেন বলে একটা কথা আছে, দেখতে পাচ্ছি স্ট্রেটেন। তো স্ট্রেটেনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের পয়েন্টারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, প্লাসের মধ্যে একটা সাইন আসলে পাশে কিছু একটা। তো এটার কাজ কি, আমরা জাস্ট আমাদের যে হরাইজন যেটা মনে হচ্ছে যেটা সোজা করা প্রয়োজন, ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে যাবেন, নিয়ে যে জাস্ট কিছু না যদি ছেড়ে দেই, আমার ইমেজটা হয়ে গেল, ইন্টার দিয়ে দিলাম, ইমেজটা কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল। সোজা হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা?
জি ভাই। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তবে আরেকটা আমি জাস্ট মানে এটা শর্টকাটটা একটু বলে দিচ্ছি, হইতে পারে অনেক হেল্পফুল হতে পারে আপনাদের। আপনারা ক্রপ টুল থাকা অবস্থায় স্ট্রেটেন এই জায়গায় ক্লিক না করে জাস্ট কন্ট্রোল কি প্রেস করবেন, ঠিক আছে? কি করবেন? কন্ট্রোল কি প্রেস করবেন, তাহলে আপনারা স্ট্রেটেনে অ্যাক্সেসটা পাবেন। এই যে কন্ট্রোল কি প্রেস করবেন, তাহলে কি হবে, আপনারা স্ট্রেটেন যেটা আছে সেটার অ্যাক্সেসটা পেয়ে যাবেন, বুঝছি? তো আমরা কন্ট্রোল কি প্রেস করে জাস্ট যদি টেনে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমাদের স্ট্রেট হয়ে গেল। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম কি, আমাদের চেকার মোডটা একটু বের হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমি একটু আমাদের মানে যে ইটা আছে, ক্রপের যে বাউন্ডারি আছে, এটা একটু মডিফাই করি, হালকা একটু মডিফাই করি, হ্যাঁ, যেন চেকার মোড না দেখে ইন্টারনেট হয়ে গেল স্ট্রেট, বুঝছি? জি ভাই। আচ্ছা, তো এরপরে আরেকটা মেথড দেখাবো, এটা হচ্ছে একটা সিক্রেট মেথড। তো বেশিরভাগ মানুষ যেটা বলে, আমি ফেস করছি, যদি বলা হয় ভাই এই আইড্রপের মধ্যে যে টুলগুলো ছিল কাজ কি হয়, এগুলো কোনো কাজ নেই, এমনি দিয়ে রাখছে, ঠিক আছে? তো এমনি তো কোনো কিছু দেয় না, হইতে পারে আপনি জানেন না, এটা বলেন আমি জানি না, তো এমনি কেন দিবি? তার মধ্যে একটা টুল আছে যেটাকে বলা হয় রুলার টুল, ঠিক আছে? কি বলা হয়? রুলার টুল। তো রুলার টুলের ব্যবহারটা আজকে একটু দেখি। তো আমরা স্ট্রেটেন টুলের যে মানে একটা উইক পয়েন্ট ছিল, এটা কিন্তু ধরতে পারছি। স্ট্রেটেন টুলের একটা উইক পয়েন্ট ছিল, সেটা কি বলেন তো? একটু বের হয়েছিল চেকার বোর্ড, চেকার বক্স। না না, তো স্টেডিয়াম টুলের যেটা অসুবিধা সেটা হচ্ছে আমরা মডিফাই করতে পারি, একবার টেনে ছেড়ে দিতে হয়, সেকেন্ড টাইম আর মডিফাই করতে পারি না। কিন্তু আমাদের রুলার টুলের যে সুবিধা সেটা একটু দেখি। আমরা টানলাম, টেনে ছেড়ে দিলাম, কিছু হলো? কিছু হয়নি। তার মানে কি, আমরা এটা মডিফাই করার অপশনটা পাচ্ছি, আমরা জুম করে সুন্দর মতো পজিশন, একদম পজিশনটা ঠিক করতে পারি। এই সুবিধাটা আমাদেরকে দেয় একমাত্র রুলার টুল, ঠিক আছে? রুলার টুল কোথায় থাকে? রুলার টুল আইড্রপারের ভিতরে থাকে, ঠিক আছে? আইড্রপারের ভিতরে। তো নর্মালি রুলার টুল পাওয়াটাই একটা টাফ জিনিস। তো এখন যদি স্ট্রেটের উপরে ক্লিক করি তাহলে কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, যেগুলো চেকার বোর্ডটা বের হয়েছে এটা আমরা সুন্দর মতো টপ করি, শেষ। এইভাবে আমরা রুলার টুলটা ইউজ করতে পারি, বুঝতে পারছি? তো আমি অবশ্যই সাজেস্ট করবো, আপনাদের ব্যাপার, আপনারা কোনটা ইউজ করবেন, রুলার টুলটা মানে ইউজ করে একটু ট্রাই করবেন, কারণ মানে দেখতে তো পারলেন এই সুবিধাটা বেশি। এই ইমেজের ক্ষেত্রে আমাদের যখন চেকার বোর্ডটা বের হয়ে গেল, আমরা কি করলাম, আমরা ইমেজটা টপ করে দিলাম। কিন্তু এমন অনেক মানে আসবে, মানে এমন অনেক আপনারা মানে মোমেন্ট ফেস করবেন যখন আপনাদের চেকার বোর্ডটা মানে ক্রপ করলেই আমাদের সাবজেক্টটা মানে সমস্যা হয়ে যায়। সাপোজ এই ইমেজটার ক্ষেত্রে এটা শার্প দেখতে পাচ্ছি, তাই না? মানে হাঙর আর কি। তো এটা কি সোজা আছে? দেখেন, এটা হচ্ছে হাঙরের মাথা, মানে তো মনে হচ্ছে। দেখেন এটা হাঙরের মাথা, ঠিক আছে? উপরের দিকে তো আছে, তো এটা তো এখানে তো গ্রাউন্ডের সাপেক্ষে কি করে করবো? আচ্ছা দেখেন, আমি দুইটা একটু মার্জিং এন্ড দিয়েছি, একটু হাঙরের মাথা একটু ছেড়ে দিয়েছি, দুটো কি সোজা আছে? এখন তো আপনাদের ফেসটা একটু বাঁকা। এটাই বলতেছি, আপনাদের যেটা বলি আপনারা একটু চিন্তা করে ডিসিশন নেবেন, ঠিক আছে? কারণ আমি ডিজাইনিং এর ধরাই দিতে পারবো, আপনাদের টুলস এর ব্যবহার দিতে পারবো, কিন্তু আপনার চিন্তা ভাবনা চেঞ্জ করে দিতে পারবো না, বুঝছেন না? একটু চিন্তা করে একটু বের করুন, ঠিক আছে? মানে দেখার ক্ষমতা একটু বাড়াবে। জি ভাই। আচ্ছা, তো এটা প্রথম প্রথম হবে না, ঠিক আছে? আস্তে আস্তে হবে। তো এই যে জন্য যেটা করতে হবে, বেশিরভাগ সময় একটু প্র্যাকটিস করবেন, ভালো মতো দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রেট নাই। স্ট্রেট করার জন্য যেটা করতে পারি, কি করতে পারি, আবার 10 মিনিট পরে কেটে যাবে। আচ্ছা, 10 মিনিট পরে কেটে যাবে, সমস্যা নেই, আস্তে আস্তে দিই। তো আমরা স্ট্রেট করার জন্য আপনার ইচ্ছা, আপনি কোনটি ইউজ করতে পারেন। আপনি ক্রপ টুলে যে স্ট্রেট টুল ইউজ করতে পারেন, সমস্যা নাই। আবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রুলার টুল ইউজ করতে। তো আমার ক্ষেত্রে আমি রুলার টুল সবসময় ইউজ করার জন্য প্রেফার করি। তো মোটামুটি মিডিল রুলার টুল যেটা সিলেক্ট করতে হবে, অল্প ডিডি সিলেক্ট। তো আমি এর মাথার থেকে নিয়ে তার লেজের কাছে নিয়ে লেজের কাছে নিয়ে ছেড়ে দিই। তো এই হচ্ছে আমার মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা যদি স্ট্রেট লেয়ারে ক্লিক করি, তো এটা কি হয়ে গেল, আমার লেয়ারটা স্ট্রেট হয়ে গেল, তাই তো? কিন্তু হওয়ার পরে যে প্রবলেমটা দেখতেছি যে আশেপাশে চেকার বোর্ডটা বেরিয়ে গেছে, তো সমস্যা নেই, আমরা ক্রপ তুলে দেই। ক্রপ তুলে সিলেক্ট করে এই মাথাটা একটু করে তুলে দিই, যেন উপরের দিকে না সিলেক্ট হয়। মোটামুটি দিলাম, হোল্ড প্রেস করে দুই পাশ থেকে একটা ছোট করে দিয়ে ওকে দিই। তো আমাদের মোটামুটি উপরে সমস্যা নাই, সমস্যা হচ্ছে নিচে, তাই না? নিচে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, নিচে আমাদের চেকার বোর্ডটা বের হয়ে গেছে। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। তো এখন একটা মেথড দেখাচ্ছে, সমস্যা নাই, কিন্তু এইটাতে আমরা ইন ফিউচারে অনেকবার ভিজিট করবো। তো সমস্যা নেই, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আস্তে আস্তে। তো ঠিক আছে, আমরা তাহলে মেথডটা দেখি যে আমরা আমাদের এই চেকার বোর্ড যেটা আছে এটা ফিল করে দিব। তো ফিল করার জন্য যেটা করতে হবে, আগে হচ্ছে এতটুকু অংশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো সিলেকশন টুল অনেকগুলো ফটোশপে আছে, অনেকগুলো সিলেকশন টুল আছে। আমরা কোর্সে টোটালটা কমপ্লিট না করতে পারলেও মোটামুটি এমন একটা পর্যায়ে যাবো যেন আপনাদের সিলেকশন করতে কোনো প্রবলেম না হয়। তো ঠিক আছে, তো এখন আমরা লেসো টুল থেকে পলিগনাল লেস ইউজ করবো এটুকু সিলেক্ট করার জন্য। তো পলিগনাল লেসের কাজ কি হচ্ছে, জিওমেট্রিক শেপ, ঠিক আছে? আমরা ক্লিক করতেছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে কাজ করবো, তো সমস্যা নেই। তো লেজ সিলেক্ট করবো না, লেজের নিচে সিলেক্ট করবো, কারণ আছে, যদি আমরা সিলেক্ট করে ফেলি লেজ, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হবে। আমরা সিলেক্ট করে এটা হচ্ছে ক্লোজ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখন নিচের অংশটা আমরা সিলেক্ট করলাম, তাই না? তো সিলেক্ট করার পরে আমরা কি করবো, এডিট থেকে ফিরে যাবো অথবা শিফট F5 প্রেস করবো। এটা হচ্ছে ফটোশপের মানে করা, মানে ফটোশপের দেওয়া শর্টকাট, সমস্যা নেই। এডিট থেকে ফিল অথবা শিফট F5, ঠিক আছে? এটাতে যদি যাই তাহলে এমন একটা ডায়লগ বক্স আমাদের উপরে। তো আমরা যেটাই থাকুক, এই জায়গাতে কন্টেন্ট অ্যাওয়ার্ড যে মানে আছে অপশনটা, এটা সিলেক্ট করবো, ঠিক আছে? কি অপশন সিলেক্ট করবো, কন্টেন্ট অ্যাওয়ার্ড যেটা আছে সেটা সিলেক্ট করবো, তার সাথে সাথে কালার অ্যাডাপ্টেশনটা অন করে দিব, আর বাদ বাকি যা আছে তাই, কিছু করবো না, বুঝতে পারছি? তো কিছু না করে যদি ওকে দেই তাহলে কি হবে, একটু ওয়েট করি, তাহলে একটু দেখতে পাবেন। আমি দেখতেছি কালারটা ফিল হয়ে গেছে। এটা একটা অনেক সুন্দর একটা
এই বিষয়টা আবার একটু রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই। ফার্স্টে যেটা করতে হবে, আমার যেখানে চেকার বোর্ড দেখতে পাচ্ছি, তো এই জি। চেকার বোর্ডের মানে আমরা চাচ্ছি এখানে কোনো চেকার বোর্ড থাকবে না, জি। আমরা এই অপশনটা ফিল করে দিব। তো ফিল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কতটুকু অংশ চাচ্ছি না, মানে এটা চাচ্ছি না, আমাদের সেটা আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার অনেক মেথড আছে, আমরা সিলেকশন দেখবো, ভবিষ্যতে সিলেকশন দেখবো ধীরে ধীরে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করার একদম ইজি একটা ওয়ে দেখতেছি, যে ল্যাসো টুল থেকে পলিগনাল ল্যাসো সিলেক্ট করলাম, ঠিক আছে, পলিগনাল ল্যাসো। তো পলিগনাল ল্যাসো সিলেক্ট করে আমরা কি করতেছি, আমরা আমাদের একদম চেকার বোর্ড থেকে একটু উপরে সিলেক্ট করতেছি, মোটামুটি সিলেক্ট করে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন ক্লোজ করার পর আমরা কি চাচ্ছি, এটা ফিল করে দিই। কিভাবে ফিল করা যাচ্ছে, কন্টেন্ট অ্যাওয়ার ভাবে, ঠিক আছে, এটা থেকে অপশন। তো এই সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো, যখন আমরা রিটাচিং করবো তখন আমি এটা একদম ক্লিয়ার করে দিব, আপনাদের আর এই মানে টপিকে কোনো থাকবে না, কনফিউশন থাকবে না। তো রিটাচিং এ যাবো আরো পরে, ঠিক আছে, আরো কিছুদিন পরে আমরা রিটাচিং এ যাবো। তো আমরা এডিট থেকে কিছু ফিলে যাচ্ছি, শিফট 5। তো কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করবো জায়গা থেকে কালার অ্যাডাপ্টেশন অন করে দেবো। তো কালার অ্যাডাপ্টেশন অফ করলে কি অন করলে কি এগুলো আমরা ভবিষ্যতে দেখবো, ঠিক আছে। এখন যেটা বলতেছি একটু খেয়াল করুন, হ্যাঁ না। এবার যদি ওকে দিয়ে দেই তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এটা ফিল হচ্ছে। এখন এটা সিলেক্ট করা, তাই না। তো ডিসিলেক্ট করতে হবে সিলেকশন থেকে, যে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অথবা কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল ডি, এখানে লেখা আছে, সমস্যা নেই, দেখেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট কন্ট্রোল ডি। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের যদি এরকম এইভাবে চেকার বোর্ড দিয়ে থাকে কি করতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, সব ইমেজের ক্ষেত্রে এটা কাজ করবে মানে ভালো রেজাল্ট দিবে না, বুঝতে পারছি। কারণ একটা জিনিস মাথায় রাখবো, অটোমেটিক যেটাই হোক না কেন, যদি অটোমেটিকলি সবকিছু হইতো তাহলে তো আমরা সবাই সবকিছু পারতাম। অটোমেটিক অবশ্যই অনেক মানে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, তারা অনেক ইমপ্রুভ করছে, কিন্তু এতটা ইমপ্রুভ করে না কখনো আমরা ভালো রেজাল্ট পাবো। তো ক্ষেত্র বিশেষে অনেক প্রবলেম হবে। তো যদি এমন প্রবলেম ফেস করি ভবিষ্যতে আমরা দেখবো, তো আমরা ম্যানুয়ালি শিখবো, এই ম্যানুয়ালি কিভাবে করে এগুলা। তো এটাতে আর কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আরেকটা টাইপের ক্রপ আমরা নরমালি ইউজ করে থাকি, তো সেটাকে বলা হয় পার্সপেক্টিভ ক্রপ, ঠিক আছে, সেটা কি বলা হয়, পার্সপেক্টিভ ক্রপ। তো এই ইমেজটা একটু খেয়াল করি, যে এই ইমেজের যে মানে মানে আমাদের যে মানে পোস্টার অথবা যেটাই হোক কোন একটা ডিজাইন ভিতরে, সাপোজ আমরা যাচ্ছি ওইটা শুধু ক্রপ করতে, তো এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ক্রপ দিয়ে সম্ভব? না। তো কি প্রবলেম? দেখে বুঝতেছি যে এটা আমাদের স্ট্যান্ডার্ড ক্রপ দিয়ে সম্ভব না, কারণ এটা হচ্ছে এটাকে মানে পার্সপেক্টিভ করা, তো মানে নরমাল ক্রপ দিয়ে সম্ভব না। তো সেজন্য আমরা যেটা করতে পারি, সেজন্য আমরা আমাদের স্পেশাল একটা ক্রপে যাব, তো এটাকে বলে পার্সপেক্টিভ ক্রপ। তো এটার অনেক ইউজ আছে, বুঝছি, মানে আমরা যদি প্র্যাকটিক্যালি ক্রপ ইউজ করতে যাই তো পার্সপেক্টিভ ক্রপের অনেক ব্যবহার পাই। তো এটা ছাড়াও আরেকটা ক্রপ আছে, তো এটা হচ্ছে অ্যাডভান্স ক্রপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ক্রপ। এটা যদি টাইম থাকে আমি দেখাবো, ইন ফিউচারে যদি টাইম থাকে আমি দেখাবো, তো না দেখানোর পসিবিলিটি বেশি। তো এখন যেটা দেখতেছি সেটা একটু দেখি। তো আমরা যদি ক্রপের মধ্যে যাই, ঠিক আছে, আমরা যদি ক্রপের মধ্যে যাই তাহলে কি পাবো, পার্সপেক্টিভ ক্রপ টুল পাবো, ঠিক আছে। তো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে নরমালি ক্রপে গেলে আমাদের একটা বাউন্ডিং বক্স দেখাতো চারপাশে, কিন্তু আমরা যখন পার্সপেক্টিভ ক্রপে গেলাম তখন আমাদের কিছু দেখাচ্ছে না। তো এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে আমরা যতটুকু ক্রপ করতে চাচ্ছি ততটুকু আমরা সিলেক্ট করবো, ফার্স্টে করলাম সিলেক্ট। তো সিলেক্ট করার পরে দেখতেছি এটা তো ঠিক নাই, তাই না, এটা হচ্ছে স্কোয়ার শেপে আসছে, নরমালি যে স্ট্যান্ডার্ড ক্রপ যেটা সেইভাবে এটা আসছে। আর আরেকটা যেটা পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভেতরে মানে ক্রপের ভেতরে আমরা গ্রেড দেখতে পাচ্ছি, তাই না, ছোট ছোট, মানে স্ক্রিনে কি বোঝা যাচ্ছে জিনিসটা, জি বোঝা যাচ্ছে। যে ছোট ছোট অনেকগুলো গ্রেড দেখতে পাচ্ছি। জি ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এটাকে বলা হয়েছে পার্সপেক্টিভ ক্রপ। তো এমন যদি পার্সপেক্টিভ টাইপের কোনো প্রবলেম থাকে, তো এই ক্ষেত্রে আমরা নরমালি মানে বেশিরভাগ ক্ষেত্রে পার্সপেক্টিভ ক্রপ ইউজ করি, কিন্তু যদি কমপ্লিকেটেড কেস হয়, ঠিক আছে, তো ক্রপের অনেক সিস্টেম আছে, যদি আমরা কমপ্লিকেটেড কোনো কেস পাই, সাপোজ একটু একটা ধারণা দিই আপনারা তাহলে একটু বুঝতে পারেন কমপ্লিকেটেড জিনিসটা কেমন। তো এই জায়গায় কিছু স্পেশাল কোয়ালিটি মানে এটা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। ও আরেকটা বললাম, কমপ্লিকেটেড কেসের কথা বলতেছিলাম, তাই না। তো একটা এক্সাম্পল দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আপনি দাঁড়ায় আছেন, হ্যাঁ, ভিউটা একটু কথাটা ভাবেন, দাঁড়ায় আছেন, তো আপনার টেবিলে একটা গ্লাস আছে, টেবিলটা কেমন, কাঠের টেবিল, মানে কেমন কাঠের টেবিল, মিডিলে ফাঁকা, বুঝছি, মিডিলে গ্যাপ আছে, এমন কাঠের টেবিল। টেবিলে যদি একটা গ্লাস থাকে, এখন আপনি গ্লাসটা রিমুভ করলেন অথবা গ্লাসটা আপনি ক্রপ করলেন, বুঝতে পারছি। এই টাইপের কেসে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, মানে ভ্যানিশিং পয়েন্ট একটাই আছে, ফিল্টার আছে, তো ভ্যানিশিং ফিল্টার ইউজ করা হয়। তো মোটামুটি অত কমপ্লিকেটেড কেস নরমালি আসে না। তো যেটা দেখেছিলাম এটা একটু দেখি, আমরা এখন দেখতেছিলাম কি পার্সপেক্টিভ ক্রপ, তাই না। তো পার্সপেক্টিভ ক্রপের সুবিধাটা কি, যে আমরা মানে মানে অপশনটা দেওয়ার পরে টানার পরে যে কোনো একটা পয়েন্ট ধরে ধরে মডিফাই করতে পারবো, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ ক্রপের সুবিধা, ধরে ধরে আমরা মডিফাই করতে পারবো। তো ঠিক আছে, আমরা জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে, এটা ঠিক আছে, আর একটু আমরা সরাতে পারি, জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে আচ্ছা, আপনারা কি পাবজি খেলেন? মাঝে মাঝে খেলা হয় ভাই। হ্যাঁ ভাই, খেলেন, তাহলে তো ভালো। আচ্ছা, একটা কাহিনী বলতেছি কিছুক্ষণ পরে। রেগুলার খেলি ভাই। হ্যাঁ, এই তো এক দুজন থাকার কথা। তো যেটাই হোক, জুম করে বসানোর পরে আমরা যদি ওকে দিয়ে দেই তাহলে কি দেখতে পাচ্ছি, হয়ে গেল, তাই না। জি।
এইভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটি ইউজ করতে পারি। তো এটা অনেক সুন্দর একটা জিনিস। তো আরেকটা ব্যাপার যেটা বলার দরকার, তো মাঝে মধ্যে আপনাদের হেল্প লাগতে পারে, যে আপনারা যদি গ্রেডটা না দেখতে চান, ভিতরে যে লাইনগুলো আছে যদি না দেখতে চান, তাহলে এই যে শো গ্রেডটা অফ করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনারা গ্রেডটা মানে আর দেখতে হবে না। এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন। জাস্ট আমি বললাম অপশনটা এখানে আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আসি যে কিছুদিন আগে অপশনটা ছিল না, এটা ফটোশপে নতুন আসছে, ঠিক আছে। যে আমরা একটা টাইম যখন ক্রপ করব, তো ক্রপ মানে যে ছোটই করবো তা না, আমরা চাইলে বড় করতে পারি। তার সাথে সাথে একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই বলেন। ওই যে ফটোগ্রাফি দোকানে যারা ফটো প্রিন্ট করে, হ্যাঁ তো ছবিটা খালি ওরা সিলেক্ট করে, বাকিগুলা অটোমেটিক চলে যায়, সেটা কিভাবে করে? ভাই, ওটা সিলেকশন টুলের মধ্যে তারা যেটা করে আমরা সেটাও দেখাবো। তার থেকে আমরা অনেক অ্যাডভান্স জিনিস শিখবো সিলেকশনে, ঠিক আছে। কিছুদিন ঠিক আছে। করি আমরা, দেখি আমরা আগামীকালকে শিখবো লেয়ার। হ্যাঁ, লেয়ার সম্পর্কে ধারণা দরকার। তারপরে আমরা লেয়ারের পরে আমরা মোটামুটি আস্তে আস্তে সিলেকশনে যাবো। আর সিলেকশনে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আসলে তারা কি করে, আসলে কি করা উচিত, ঠিক আছে, সব বুঝতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ মোটামুটি আমাদের ক্রপ টুল সম্পর্কে জানলাম, কিন্তু আরেকটা অ্যাডভান্স ফিচার আছে যেটা আগে ছিল না, নতুন আসছে। আমি সেটা সম্পর্কে একটু ধারণা দিই। তো হইতে পারে এটা আপনারা অনেকে আপনারা অনেকে পাবেন যারা আপডেট ভার্সন, আর অনেকে পাবেন না, এই হচ্ছে ব্যাপার। তো আমি এই জন্য আপুকে বললাম, আপু যেহেতু গ্রাফিক্সের সাথে আছে, আপু এমটা বাড়ায় আপডেট ভার্সন ইউজ করা ট্রাই করি। হ্যাঁ, জি আচ্ছা। আচ্ছা। আপডেট ভার্সন ইউজ করার জন্য কি কম্পিউটারের মানে কনফিগার হাই হওয়া লাগবে, না যে কোনো নরমাল কনফিগার? ও ভাইয়া, আমি তো এই ফার্স্ট ক্লাসে এটা নিয়ে জাস্ট কথা বলছি। কনফিগারটা কি ক্লিয়ার করে বলুন। আচ্ছা বলি, আপনার কনফিগারেশন কি কম্পিউটারের? আমার কনফিগারেশন কোরাই 3 5th জেনারেশন। না, কোরাই 3 হবে না, কত লাগবে এটা, মানে কোরাই 5 কোরাই 7? মিনিমাম কোরাই 5, ঠিক আছে। আপনি গ্রাফিক্সের যখন কাজ করবেন আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কোরাই 5। মানে কোরাই 3 জিনিসটা লাগানো এগুলো ইনস্টল হবে যেটা হবে, আপনি ঠিকমতো চালাতে পারবেন না, বুঝছি। বুঝছি। এই হচ্ছে ব্যাপার। কোরাই 3 তে লাস্ট কত ভার্সন ইনস্টল করা হবে? ভাইয়া, আমি যেটা রিকমেন্ড করি, আপনার যদি কোরাই 3 হয় সেক্ষেত্রে আপনি CS6 ইউজ করেন। আচ্ছা ঠিক আছে। মানে ইউজেরটা একটা মানে ঠিক আছে, আপনি 19 ইনস্টল করলেন, চলবে না তা না, চলবে। এখন চলতে চলতে আপনার হ্যাং করতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আমার কিছু জানতে পারছি না ভাই। হ্যাঁ, তখন জিনিসটা একটু কেমন হয়ে যায়। তো সেই জন্য আমি যেটা বলি, আপনারা CS6 টা ইউজ করতে পারেন, সমস্যা নেই। মোটামুটি আমরা যে কোর্সটা মানে করবো, এই যে করতেছি আর কি 2 দিন হচ্ছে, তো এটার মোটামুটি 80% থেকে 90% ঠিক আছে, আর 10% একটু উল্টাপাল্টা হবে, বুঝছি। আমি তো কাজ করতে পারবো তাই না, ওটা দেবো ভাই? হ্যাঁ, আমি তো এটাই বললাম, আপনার এই যে 80 থেকে 90% ঠিক থাকবে সবকিছু, জাস্ট এই যে 10 to 20% একটু উল্টাপাল্টা হতে পারে অপশনগুলো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তো হ্যাঁ যেটা বলতেছিলাম, যে কিছু অ্যাডভান্স জিনিস আছে যেটা আমাদেরকে দিছে মানে আপডেট ভার্সনে ফটোশপে। সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন ক্রপ করব, যে ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যদি ক্রপ করি, তো ক্রপ মানে যে ছোট করবো তা না, আমরা বড় করতে পারি। সাপোজ আমরা এই যেটা বড় করে দিলাম, উপরে বড় করে দিলাম, নিচে বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি ইমেজটা স্ট্রেট করি আগে, ইমেজে একটু ভেতরে যাই, দেখি ইমেজটা কি স্ট্রেট আছে। আচ্ছা, তো স্ট্রেট নাই, কারণ কি? লাইনটা স্ট্রেট না। হ্যাঁ, গ্রাউন্ডটা স্ট্রেট না, দেখতে পাচ্ছি টোটাল উল্টাপাল্টা। তো আমরা আইড্রপারে যাবো, আইড্রপার থেকে রুলার টুলটা সিলেক্ট করি, আইড্রপার থেকে রুলার। তো সিলেক্ট করে আমরা গ্রাউন্ডটা মোটামুটি দেখি, এই মোটামুটি দেখে আমরা ইন্টার দিয়ে দিই। তো ইন্টার না দিয়ে আমরা স্ট্রেট লেয়ার এখানে দিয়ে দিই, তাহলে আমাদের ইমেজটা মোটামুটি স্ট্রেট হয়ে গেল। তো হওয়ার পরে আমরা কি করবো, আমরা একটু ক্রপ করে দিই। ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যে সিলেক্ট করে ক্রপ করে দিই। তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর এটা অনেক ইউজ করতে পারবেন। এই ক্রপটা তো করি, হ্যাঁ ঠিক আছে। এখন আমি ইন্টার দিয়ে দিলাম, তো ক্রপ টুলে আসলাম। এখন দেখতেছি যে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে না, মানে জি, সাইজটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে বড় করতে পারি। তো বড় করার ক্ষেত্রে আমরা যেটা করবো, ফার্স্টে আগে ক্রপটা মানে ডিলিট ক্রপ পিক্সেল দিয়ে ক্রপ করে নিই, যেন আশেপাশে কিছু না থাকে। তো এরবার কি করবো, এবার আমরা সিলেক্ট করে ডিলিট ক্রপ পিক্সেলটা অফ করে দিয়ে কন্টেন্ট অথবা অনই থাকবে, সমস্যা নেই। কন্টেন্ট আর একটা চেক বক্সের পাশে, এটা যদি অন করে আমরা দুই পাশে বড় করি, ঠিক আছে। ফার্স্টে কিছু বুঝবো না, ঠিক আছে। আমরা একটু ব্যাক করে বড় করলাম, বড় করে আমরা যদি ওকে দিয়ে দিই, লোডিং হচ্ছে, একটু পরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। বুঝলাম কিছু? জি ভাই, ইমেজটা বড় হয়ে গেছে। তার সাথে সাথে আমার যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো ফিল আপ হয়ে গেছে, তাই না? অনেক সুন্দরভাবে ফিল আপ হয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে আগে গ্যাপ ছিল। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ক্রপ টুল ইউজ করতে পারি, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে কোথাও? কোশ্চেন বলতে ভাই, আমার কি মানে CS6 ইউজ করি, ওই যে বড় করার যে অপশনটা, অ্যাওয়ার্ড টপ অ্যাওয়ার্ডটা কি জানি অপশন নাই। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার্ড যে এটা আপনি কি করতে পারেন, আপনার ক্ষেত্রে যেটা বলতেছি, আপনি হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে। ম্যাগনেটিক ল্যাসো, আচ্ছা পলিগনাল ল্যাসো, হ্যাঁ পলিগনাল ল্যাসো দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ফার্স্ট যে মেথডটা দেখাইছি আপনি, এটি যে ফিল ইউজ করবেন, তাহলে হবে। ও ঠিক আছে ভাই, বুঝছি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এই আমি মোটামুটি শুক্রবারে ফ্রি থাকি, বুঝছেন, যে কোনো শুক্রবারে ফ্রি থাকি। তো সন্ধ্যার পরে আমি আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে বসে আছি, চায়ের স্টলে বসে কথা বলতেছি। তো তারা যখনই বসে, তো পাবজি ছাড়া কথা বলে না, মানে তার কত কেডি আর কি, কিল রেট এইসব নিয়ে। তো আমি বললাম যে গেম খেলে কি হবে, কিছু কর লাইফে যেন কাজে দেয়, এমন কিছু একটা কর, প্রোডাক্টিভ কিছু কর। এখন এই কথাগুলো আমি মনে হয় একটা ভুলই করলাম। তো আমাকে তারা মোটিভেট করলো
আসলে দেখ তোর যে এজ ঠিক আছে, এখন তো তোর লাইফটা চিল করা উচিত। মানে পরে তো আরো কাজ করার টাইম পাবি তাই না? তো এখন তুই লাইফটা চিল কর, গেম খেল, ঘোর, এত টেনশন করে খেলাম। সেজন্য বললাম আপনারা কেউ পাবজি প্লেয়ার আছেন কিনা। আমি মোটামুটি গ্রাফিক্সের কাজ করি, অ্যানিমেশনের কাজ করি। আচ্ছা আপনাদের আমি অ্যানিমেশন একদিন দেখাবো, হ্যাঁ ফটোশপে দেখাবো, আর ওয়েব ডিজাইনের কাজ করি। এই তিনটা জিশান ভাই আমাকে এই যে এই কাজটা একটু আবার একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, কন্টেনার যেটা আছে সেটা। হ্যাঁ মানে এই যে পিকচারটা যেটা বড় করলাম আমরা। আচ্ছা তো দেখাচ্ছি, সমস্যা নাই। আমাদের ফার্স্টে এমন ছিল, আমরা কি করলাম, আমরা ক্রপ টুলে যে দুই পাশ থেকে বড় করে নিলাম, অল্ট প্রেস করে দুই পাশ থেকে বড় করে নিলাম। তো মোটামুটি বড় হলো তাই না? তো বড় হওয়ার পরে আমরা জাস্ট এই কন্টেনার যে চেক বক্সটা আছে এটাকে অন করে দিই। অন করে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে একটা লোডিং নেবে, ঠিক আছে? এটা যেহেতু অটোমেটেড একটা ফিচার ফটোশপে, তো একটু লোডিং নিয়ে ফিল করে দিবে। তো দেখতে পাচ্ছি যেটা ফিল করতেছে ধীরে 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 ধীরে। যখন ওয়েট করবো তারপর আমাদের একটা সুন্দর একটা রেজাল্ট দিবে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আচ্ছা আপনি এটা কত ভার্সন ইউজ করছেন? আচ্ছা আমার গতকাল যেটা দেখছিলেন এটা 20 ছিল, আজকে যেটা দেখতেছেন এটা 19। এখন বলতে পারেন ভাই 19 কেন ইউজ করতেছেন, 20 কেন ইউজ করতেছেন না? তো 20 লাস্ট যে ভার্সন, এই যে আমার যেটা একটু আগে মানে গতকাল যেটা দেখলেন, গতকাল বলতে লাস্ট ক্লাসে যেটা দেখলেন, তো সেটা 20 ছিল। তো আমি যখন এই 3D কাজটা করতেছিলাম, এই 3D কাজটা করতেছিলাম, তখন আমি অনেক প্রবলেম ফেস করছি, বুঝছেন? তো তারপরে আমাকে বাধ্য হয়ে 19 ইনস্টল করতে হলো, কারণ আমরা তো সবাই পাইরেট ভার্সন ইউজ করি তাই না? তো 20 যেটা বের মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে, তো সেটাতেও অনেক কিছুতে অনেক প্রবলেম ফেস করছি। তো সেজন্য ওয়েট করতেছি যদি ভালো কোনো ভার্সন বের হয় সেক্ষেত্রে। আর 3D তে যদি আপনারা কেউ কাজ করতে চান তবে আপনারা আপনাদের প্রেফারেন্সটা একটু খেয়াল করবেন। তো এই যে কন্ট্রোল কে প্রেফারেন্সে 3D এর মধ্যে এসে দেখবেন VRAM নামে একটা আলাদা জিনিস আছে, ঠিক আছে? VRAM। তো VRAM যদি আপনার ইয়েতে না থাকে, আপনার সিস্টেমে না থাকে, সেক্ষেত্রে আপনি 3D তে কাজ করতে পারবেন না। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। ভিডিওটা আবার কি ভাই? ভাই এসব বেশি VRAM কি? VRAM হচ্ছে মানে আপনার গ্রাফিক্সের একটা অপশন, ঠিক আছে ভাই? ও এখন বুঝি না তো ভাই, কারণ জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, এখন এটা খুবই প্যাথেটিক ব্যাপার। বেশিরভাগ পিসিতে আমরা ভিরাম পাই না, মানে ল্যাপটপে। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ইয়েতে যাব, আমরা 3D তে যাব, তখন দেখবো যে উল্টাপাল্টা বিহেভিয়ার, ঠিক আছে? ধাপ করে সব কালো হয়ে যাচ্ছে, আবার ধাপ করে সাদা হয়ে যাচ্ছে। এই জন্য যেটা করা হয়, সবাই যেটা বলে যে সবসময় আপনার ইউজ করতে বলা হয়, ডেস্কটপ ইউজ করার জন্য সবাই প্রেফার করে, যেন সবসময় আপনি মডিফাইটা করতে পারেন। বুঝছি? তো এই কথা অনেককে আমি বলছি যে ভাই, যে আমি তো বললাম আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট। তো যখন কেউ কোনো ল্যাপটপ কম্পিউটার কিনতে আসে, তো আমাকে নর্মালি নক দেয়, ভাই বড় ভাই যাই হোক সিনিয়র, তো কি কিনলে বেটার হয়? তা আমি সবাইকে প্রেফার করি ভাই ডেস্কটপ না কিনে ল্যাপটপ কিনে, মানে সরি ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনেটা বেটার। কিন্তু 1 থেকে 2% আমার কথা শুনে আর বাকিরা শুনে না, কারণ সবাই ধারণা যে ডেস্কটপ ক্যারি করা প্রবলেম। এই কথাটা ঠিক না, বুঝতে পারছি? ডেস্কটপ ক্যারি করা অতটাও প্রবলেম না যতটা আমরা মনে করি। আর সুবিধা হচ্ছে ডেস্কটপ আমরা সবসময় মডিফাই করতে পারি, ল্যাপটপের এই অপশনটা আমরা পাই না। আর ল্যাপটপে আমরা যেগুলো দেখি না, সাপোজ 4 GB গ্রাফিক্স কার্ড, 8 GB র্যাম, তো র্যামটা দেখলে তো হবে না তাই না? র্যামের পাশে আরো অনেক কিছু থাকে, র্যামের স্পিডটা কত। আমরা ডেস্কটপে যখন র্যাম লাগাই নর্মালি 32 হার্টজের থাকে, সেগুলো 3200। আর আমরা ল্যাপটপে হাইস্ট ম্যাক্সিমাম পাই হচ্ছে 2100 থেকে 2400, অনেক স্পিড কম। তো এই কিছু ব্যাপার স্যাপার থাকে। আসলে ল্যাপটপ কোম্পানিগুলো এগুলো আর কি ঠিক মতোই করে না। আপনার পাশে কিন্তু লেখা থাকে না, আপনাকে যখন দেয় মানে যে প্রসপেক্টরটা যেটা দেয় সেখানে লেখা থাকে যে কোরাই 5, পাশে কোনো নাম্বার টাম্বার কিছু নাই, শুধু লেখা থাকে কোরাই 5 8 জেনারেশন। ঠিক আছে, 8 জেনারেশন তাও ঠিক আছে, বুঝলাম। কিন্তু এই 8 জেনারেশনে আপনার 3 টাইপের প্রসেসর হয়, বুঝছি? একটা লো, একটা মিডিয়াম, একটা হাই। এখন এই কিছু ব্যাপার থাকে, তারা এগুলো মানে বলে না, কারণ বললে তো তাদের লস। আর আমরা যারা নর্মাল পাবলিক আছি তারা তো জাস্ট প্রসেসর দেখে মানে কোরাই 5 8 জেনারেশন র্যাম এত সেই কিনে ফেলি, কিন্তু পারফরমেন্স এতটা ভালো পাই না যতটা আমরা আশা করি। তো এমন অনেকগুলো মানে ব্যাপার। সেক্ষেত্রে ডেস্কটপই ভালো। আপনি ডেস্কটপ সবসময় ভালো, যে কোনো কাজের জন্য ডেস্কটপ ভালো। আপনি ওয়েব ডিজাইনের জন্য ভালো, গ্রাফিক্সের জন্য ভালো, ইভেন আপনি যদি গেমার হন, গেম খেলার জন্য ভালো। আচ্ছা ভাই ক্যাচ মেমোরিটা কি? আচ্ছা, এটা হচ্ছে গেমিং এর ক্ষেত্রে ইউজ হয় মোস্ট অফ দ্য টাইম, বুঝতে পারছি? আমরা গ্রাফিক্স ক্ষেত্রে অতটা ইউজ করি না, দরকার পড়ে না গ্রাফিক্সের ক্ষেত্রে। জাস্ট আমি যেটা বললাম VRAM, এটা 3D এর ক্ষেত্রে কাজে লাগে, মানে 3D এর ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। আমি দেখুন ফটোশপের যে 3D অপশনটা আছে, এটা হচ্ছে পারফেক্ট 3D, আপনি যতটুকু অ্যাক্সেস করতে পারবেন 3D এর যতগুলো অপশন আছে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন এই দিয়ে, ফটোশপ দিয়ে। কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটরে যান অথবা অন্য কোনো অ্যাডোবি সফটওয়্যারে যান, সেক্ষেত্রে আপনাকে ইউজ দিবে না, মানে ইউজ করার অপশন দিবে না। তো যার জন্য যেটা করে, যারা ধরেন ফটোশপে উইক, মানে ফটোশপ সম্পর্কে ভালো আইডিয়া নেই, তারা ব্লেন্ডার ইউজ করে অনেকে। আর যারা ক্যারেক্টার ডিজাইন করে অ্যানিমেশনের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে মায়া নামে একটা সফটওয়্যার আছে, নাম শুনছি? মায়া জিনিসটা অনেক কাজের, আর এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো সেটা ইউজ করা হয় অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, তো কথা বলতে বলতে টাইম চলে গেল। তো আমরা ক্রপের মধ্যে আরেকটা অপশন পাই, এটা নর্মালি তেমন কেউ মানে খেয়াল করি না। সেটা একটু যদি খেয়াল করি, তো উপরের অপশন আছে কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট থাকে রুল অফ থার্ডস, তো এটা ফটোগ্রাফির ক্ষেত্রে সবথেকে বেশি ইউজ হয়। আমরা এখানে যেহেতু ডিজাইনিং শিখতেছি, তো সেক্ষেত্রে অপশনগুলো না দেখলেও সব মানে কাজ নাই। তো একটু দেখি
রুল অফ থার্ডস হচ্ছে ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ হয়, তো ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয় অবশ্যই। যে রুল অফ থার্ডসটা কি, আমাদের যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে না এখানে 4টা, জি। এই জায়গায় আমি যদি আমার সাবজেক্টটা রাখি সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমাদের মানে ইমেজটা সুন্দর হয়, বুঝতে পারছি? মানে নর্মালি আমরা যারা ছবি তুলি যেটা করি সবসময় আমার ফ্রেমের মধ্যে নিয়ে আসি, তাই না ইমেজটা? কিন্তু আমরা যদি এই মানে সচরাচর এই রুলস ইউজ না করি, একটু ব্যতিক্রম ইউজ করি, সেক্ষেত্রে আমার কি হয়, ইমেজটা সুন্দর হয়। তো এই ক্ষেত্রে আমার ক্রপটা বেশি বাইরে বেরিয়ে গেছে। ছোট করে এই মডেলটাকে আমরা ইউজ করে এই জায়গায় নিয়ে যেতে পারি, নিজে কন্টেন্ট নেওয়ার যে বোস্টন আছে। কিন্তু এই জায়গাটা ব্যাপার হচ্ছে আমি যদি ক্লিক করিও সেক্ষেত্রে একটু লোডিং নিচ্ছে, একটু টাইম নিচ্ছে। দেখতে পেলাম যে এই যে সমস্যাটা, এটা দেখার জন্যই বললাম। এই যে দেখতে পাচ্ছি মডেলের অবস্থাটা কি হয়ে গেল। জি ভাই। এই প্রবলেমটা কখন হয়, যে আমি ফার্স্টে বলছিলাম একটা কথা, যে যখনই যেটা করি না কেন এই অটোমেটিক যেটা হবে সেটা কখনো পারফেক্ট রেজাল্ট দিবে না, ঠিক আছে? মানে ঠিক আছে অনেক সময় দিবে কিন্তু সব সময় পারফেক্ট রেজাল্টটা দেয় না। তো সেই জন্য আমরা অনেক সময় ম্যানুয়ালি ইউজ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখানে রুল অফ থার্ডস ইউজ করতে পারি। আর গ্রেড যেটা, গ্রেড আমরা ইউজ করি হচ্ছে করার জন্য, ওই যে আমরা তো বললাম তো যে আমরা ইমেজটা স্ট্রেটেন করার জন্য গ্রেড সিস্টেমটা ইউজ করে থাকি, ঠিক আছে? তারপর ডায়াগোনাল যেটা আছে, ডায়াগোনাল ইউজ হয় হচ্ছে ধরেন আপনার সাবজেক্ট, আপনার যেটা সাবজেক্ট আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটা সাপোজ 2 কর্নারে আছে, বুঝছি? তো এই টাইপের ইমেজের ক্রপিং এর ক্ষেত্রে আমরা ডায়াগোনাল সিস্টেম ইউজ করে থাকি। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ব্যাপারটা হচ্ছে সাপোজ আপনার সাবজেক্ট ধরেন এটা বিল্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। সাপোজ আপনার বিল্ডিংটা মানে কোন একটা বিল্ডিং আপনি মানে ছবিতে ক্যাপচার করছেন, তো এটাকে আপনি একটা সাইজ বরাবর রাখবেন আর বাদ বাকি স্কাই করে মানে স্কাই রাখবেন, ঠিক আছে, আকাশ। তো এমন ভাবে রোটেট করে জিনিসটা এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন যেন আমার এক পাশে একটা অংশ থাকে আর এক পাশে আরেকটা অংশ থাকে। সেক্ষেত্রে আমরা এই যে ট্রায়াঙ্গেল যেটা অ্যাপ্লাই করে থাকি। তারপর গোল্ডেন রেশিও আমরা লোগোতে অনেক বেশি ইউজ করবো। গোল্ডেন রেশিও একটা আছে, গোল্ডেন স্পাইরাল একটা আছে, এগুলো আমরা কি করবো, লোগোতে অনেক বেশি ইউজ করবো। তো এই হচ্ছে অবস্থা, এভাবে আমরা ইউজ করে থাকি। এখন আমার দেখানোর দরকার আমি দেখালাম, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, হ্যাঁ কোনটা কখন কেমন কাজে দেয়, বুঝছি ব্যাপারটা?